ভেতরে আসতে পারি তানিয়া আপু? এটা এখন তোমারও ঘর ফাহিম, ভেতরে আসার জন্য অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। নাকি বিয়ের পরও পুরোনো অভ্যাসটা ছাড়তে পারছো না? না, মানে অভ্যাস তো বটেই। ছোটবেলা থেকে তো এভাবেই ডেকে আসে। হঠাৎ করে। হঠাৎ করেই তো সবকিছু বদলে যায়, তাই না? যেমন কয়েক ঘন্টা আগেও তুমি ছিলে আমার খালাতো ভাই, আর এখন আমার স্বামী। দেখো, আমি জানি এই বিয়েটা তোমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, নানির শেষ ইচ্ছাটাই রাখার জন্য। চুপ, একদম চুপ। নানির দোহাই দিয়ে আর ভালো মানুষই দেখাতে হবে না। তুমি তো খুব খুশি মনেই বিয়েতে রাজি হয়েছো, তাই না? ভেবেছিলে কি আমি সারা রাত ধরে কাঁদবো আর তুমি সিনেমার হিরোর মতো আমার মাথায় হাত রেখে সান্ত্বনা দেবে, বলবে চিন্তা করো না তানিয়া, আমি তোমার সব দায়িত্ব নেব? আমি তেমন কিছু ভাবিনি। আমি শুধু চেয়েছিলাম পরিস্থিতিটা যেন তোমার তোমার জন্য আরেকটু সহজ হয়। তাই পরিস্থিতি সহজ করতে এসেছো? ফাইন, তাহলে চলো পরিস্থিতিটা আমি তোমার জন্য সহজ করে দিচ্ছি। তানিয়া আর এক মুহূর্ত অপেক্ষা করে না। সে ধীর শিকারী বিড়ালের মতো পায়ে ফাহিমের দিকে এগিয়ে আসে। তার চোখে মুখে কোনো লজ্জা বা সংকোচ নেই, আছে শুধু তীব্র জেদ আর অধিকারবোধ। ফাহিম তার এই অচেনা রূপ দেখে ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে যায়। কি করছো তুমি? কেন ভয় লাগছে? ছোটবেলায় তো খুব সাহস ছিল তোমার, আমার চুল ধরে টানতে, আমার পুতুল লুকিয়ে রাখতে, তখন তো ভয় লাগতো না। এখন নিজের বউকে সামনে থেকে ভয় পাচ্ছ? তানিয়া কথা বলতে বলতেই আমার একেবারে কাছে এসে দাঁড়ায় এবং ঝট করে দরজাটা ভেতর থেকে লক করে দেয়। খট করে লক হওয়ার শব্দটা আমার বুকের ভেতরটায় যেন হাতুড়ির মতো আঘাত করে। তানিয়া আমার শার্টের কলারটা খামচে ধরে বলে, কি, খুব তো ভালো ছেলে সেজে সবার সামনে বিয়েতে রাজি হয়ে গেলে? ভেবেছিলে আমি তোমার এই ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকা শয়তানি ধরতেই পারবো না? আমি সব জানি ফাহিম, তুমি যে ছোটবেলা থেকেই আমার উপরে। আমি আমি তেমন কিছুই। থাক, আর নাটক করতে হবে না। বিয়েটা যখন হয়ে গেছে তখন চলো বিয়ের পরে নিয়মগুলোও পালন করা যাক, নাকি সেটাও আমাকেই শিখিয়ে দিতে হবে? কথা শেষ হওয়ার আগেই তানিয়া আমার গলা ধরে এক ঝটকায় তার নিজের কাছে নিজের দিকে টেনে নেয়। আমি কিছু বোঝে ওঠার আগেই তানিয়ার গরম নরম ঠোঁট দুটো আমার ঠোঁটকে গ্রাস করে ফেলে। চুমোটা কোনো ভালোবাসার প্রকাশ ছিল না, ছিল পিওর অ্যাগ্রেশন, পিওর ডমিনেশন। আমার পুরো শরীর যেন অবশ হয়ে আসে, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে নিয়েছে। আমি শুধু অনুভব করলাম তানিয়ার নিঃশ্বাসের উষ্ণতা আর তার পারফিউমের তীব্র গন্ধ। কয়েক মুহূর্ত পর তানিয়া তাকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে। ফাহিম দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখ দুটো বিস্ফোরিত। এখন বুঝেছ? আজ রাত থেকে তুমি শুধু আমার খালাতো ভাই নও, তুমি আমার স্বামী, আমার সম্পত্তি। তোমার শরীর, তোমার মন, তোমার সব কিছু, সব কিছুর উপরে শুধু আমার অধিকার। আর আমি আমার স্বামীর কাছ থেকে সবটুকু অধিকার আদায় করে নিতে খুব ভালো করে জানি। তানিয়া, তুমি তুমি কি পাগল হয়ে গেছো? এইটা এটা ঠিক না। পাগল তো আমি তোমার জন্য সে কবেই হয়ে গেছি আমার জান। আর কোনটা ঠিক আর কোনটা ব্যাথি, সেই জ্ঞানটা আজ রাতের জন্য তুলে রাখো। আজ রাতে শুধু দুইটা জিনিসই ঠিক, তুমি আর আমি। তানিয়া আমাকে আর কোনো কথা বলার সুযোগ দেয় না। সে ধীরে ধীরে আমার পাঞ্জাবির বোতামগুলো একটা একটা করে খুলতে শুরু করলো। তার আঙ্গুলের প্রতিটি স্পর্শ আমার শরীরে যেন বিদ্যুতের শক দিয়েছে। আমার লজ্জা, ভয়, দ্বিধা সবকিছুকে ছাপিয়ে ভেতরে এক অদ্ভুত উত্তেজনা তৈরি হতে লাগলো। প্লিজ তানিয়া, শোনো। তুমি তো আমার কথা শেষ হওয়ার আগেই সে আমার ঠোঁটে আঙ্গুল রেখে বলল, শ্শ্, আজ রাতে কোনো কথা হবে না। আজ শুধু শুনবো তোমার হৃৎপিণ্ডের শব্দ আর আমার। তানিয়ার এই অগ্রাসী অপ্রত্যাশিত আচরণে ফাহিম পুরোপুরি হতভম্ব, বিব্রত এবং একই সাথে তীব্রভাবে উত্তেজিত হয়ে পড়ে। সে বুঝতে পারে তার এই সিনিয়র বদমেজাজি খালাতো বোনটি আজ রাতে তাকে শাসনের আবরণে ভালোবাসার এক নতুন উন্মত্ত অধ্যায়ের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছে, যার জন্য সে হয়তো মনে মনে প্রস্তুত ছিল, কিন্তু বাস্তবে নয়। লোকে কি বলবে তানিয়া? আমাদের বাড়ি দুটো তো পাশাপাশি। ধানমন্ডির এই পাড়ার সবাই তো আমাদের চেনে। তুমি আমার 3 বছরের সিনিয়র, আমার খালাতো বোন। সবাই তো জানে তুমি কতটা বদমেজাজি, কতটা জেদি। আর আমি তো সেই ছোটবেলা থেকেই তোমার পেছনে ঘোরা শান্তশিষ্ট ভালো ছেলেটা। কেউ যদি জানতে পারে এই ভালো ছেলেটার সাথে তার
বদমেজাজি আপু আজ রাতে কি করেছে? তানিয়া ফাহিমের মুখের খুব কাছে এসে তার চোখে চোখ রেখে একটা দুষ্টুমির হাসি দিয়ে বলে, লোকে কি বলবে সেই ভয়টা কি তোমার এখন হচ্ছে ফাহিম? নাকি লোকের ভয়ে তুমি আমার কাছ থেকে দূরে থাকতে চাইছো? তাহলে তো তোমার আরও আগে ভাবা উচিত ছিল, যখন তুমি নানির কাছে গিয়ে বলেছিলে, নানি আমি তানিয়া আপুকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। তুমি তুমি এটা কিভাবে জানলে? আমি কিভাবে জানলাম সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি জানতে যে আমি পদ্মেজাতি, আমি জেদি, আমি তোমার চেয়ে 3 বছরের বড়। সবকিছু জেনে শুনেও তো তুমি আমাকেই চেয়েছিলে, তাই না? তাহলে এখন কেন এত ভয়? এখন তো আমি তোমার আইনত, ধর্মীয়ত, সামাজিকভাবে বিয়ে করাবো। এখন তো লোকে কিছুই বলতে পারবে না, বরং লোকে বলবে দেখো পদ্মেজাতি মেয়েটা শেষ পর্যন্ত ফাইমের মতো একটা ভালো ছেলের গলাতেই চলে পড়লো। আমি আমি তোমাকে ওভাবে বলিনি। তানিয়া ফাহিমের বুকের উপর আলতো করে হাত রেখে আঙুল বোলাতে বোলাতে বলে, তাহলে কিভাবে বলেছো শুনি? তুমি কি ভেবেছিলে আমি তোমার ভালো মানুষের মুখোশটা ধরতে পারবো না? ছোটবেলায় যখন তুমি আমার আইসক্রিম চুরি করে খেয়ে ফেলে ধরা পড়তে, তখন তো ঠিক এমনই মাসুম মুখ করে থাকতে। মনে আছে একবার তুমি আমার ডায়েরি পড়তে গিয়ে আমার হাতে ধরা পড়েছিলে? আমি তোমাকে সেদিন কি মারটাই না মেরেছিলাম। আমার সব মনে আছে, তোমার দেয়া প্রত্যেকটা বকা, প্রত্যেকটা চর, সব আমার মনে আছে। এবার তানিয়া ফাহিমের চুলে হাত বুলিয়ে বলে, তাই তাহলে এটাও মনে রেখো, আমি শুধু মারতেই জানি না, ভালোবাসতেও জানি। আর আমার ভালোবাসাটাও আমার রাগের মতোই, প্রচণ্ড তীব্র আর একটু একরোখা। তানিয়া ফাহিমের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলে, তুমি কি জানতে চাও আমার রাগটা কেন এত বেশি? কারণ আমি চাইতাম তুমি আমার দিকে তাকাও। তুমি যখন অন্য মেয়ের সাথে হাসি মুখে কথা বলতে, আমার বুকের ভিতরটা জ্বলে যেত। আমি ইচ্ছে করেই তোমার সাথে ঝগড়া করতাম, তোমাকে শাসন করতাম, শুধু তোমার মনোযোগটা পাওয়ার জন্য। তুমি তো একটা আস্ত গাধা ছিলে, কোনোদিনও আমার চোখের ভাষাটা বুঝতেই পারোনি। তার মানে তুমি... তানিয়া ফাহিমের ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বলে, হ্যাঁ বোকা ছেলে, আমিও হয়তো তোমার চেয়েও অনেক বেশি, কিন্তু আমি আমার জেদের কারণে, আমার ইগোর কারণে কোনোদিনও প্রকাশই করতে পারিনি। কিন্তু আজ রাতে কোনো ইগো থাকবে না, কোনো জেদ থাকবে না। আজ শুধু তুমি থাকবে আর আমি থাকবো। তানিয়ার এই স্বীকারোক্তিতে ফাহিমের সব ভয়, সব দ্বিধা যেন মুহূর্তেই উধাও হয়ে যায়। তার বুকের ভিতরটা খুশিতে উত্তেজনায় কাঁপতে থাকে। আপু আপু না, শুধু তানিয়া। আর তুমি যদি খুব বেশি রোমান্টিক হতে চাও, তাহলে জান বা বউ বলেও ডাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমি জানি আমি খুব খারাপ, আমি তোমাকে অনেক কষ্টও দিয়েছি, তোমাকে সবার সামনে অপমানও করেছি, কিন্তু বিশ্বাস করো তার চেয়ে বেশি কষ্ট আমি নিজেই পেয়েছি। তোমাকে অন্য কারোর হয়ে যেতে দেখার ভয়টা না আমার প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াতো। আমি তো কোনোদিনও অন্য কারো ছিলাম না তানিয়া, আমি তো সবসময় তোমারই ছিলাম। ছিলে, কিন্তু পুরোপুরি না। আজ রাত থেকে তুমি পুরোপুরি আমারই হবে, এমনভাবে আমার হবে যেন কাল সকালে ঘুম থেকে ওঠার পর তোমার শরীরে, তোমার মনে, তোমার আত্মায় শুধু আমারই নাম লেখা থাকে। তানিয়া তার নাইট গাউনের কাঁধের স্ট্র্যাপটা আলতো করে নামিয়ে দেয়। তার ফর্সা কাঁধটা রাতের আবছা আলোয় চিকচিক করে ওঠে। কি হলো, এখনো কি ভয় লাগছে? নাকি আমার এই রূপটা তোমার ভালো লাগছে না? যদি ভালো না লাগে তাহলে বলতে পারো, আমি না হয় আবার সেই বদমেজাজি ঝগড়ুটে তানিয়াবু হয়ে যাই। না, আমার আমার এই তানিয়াকেই চাই, আমার ভালোবাসার তানিয়া, আমার রোমান্টিক বউ। তাহলে আর দেরি কেন? আমার লাজুক স্বামী, রাত তো প্রায় শেষ হয়ে এলো। তানিয়া আর কোনো কথা না বলে আমার বুকের উপর ঝুঁকে পড়ল। ঘরের ভেতরে শুধু আমাদের ঘন হয়ে আসা নিঃশ্বাসের শব্দ আর বাইরে ঝিঝি পোকার একটানা ডাক, সবকিছু মিলেমিশে একাকার হয়ে এক নতুন তীব্র ভালোবাসার শিপনি তৈরি করতে থাকে। দর্শক, আমার নাম ফাহিম, আর ইনি মানে যে এখন আমার বুকের উপর শুয়ে আছে, তিনি আমার খালাতো বোন তানিয়া, আমার 3 বছরের সিনিয়র, কিন্তু আর সে আমার আপনা বিয়ে করা বউ। বাকি পরিচয় গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। সকালবেলা নরম রোদ জানালার ভারী পর্দা ভেদ করে ঘরের ভিতরে একটা আবছা আলো সৃষ্টি করেছে। ফাহিম গভীর ঘুমে আচ্ছন্ন, তার মুখে লেগে আছে গত রাতের প্রশান্তির ছাপ। তার ঘুমটা ভাঙে কানের কাছে মোবাইল ফোনে কারো উচ্চস্বরে কথা বলার শব্দে। আমি জানি না রিয়া, তুমি আমাকে এখন ফোন করেছো কেন?
জানিস না আজ আমার জীবনের বিশেষ দিন। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তোর খুব জানার ইচ্ছে। শোন, তোর ওই আদুরে ন্যাকা জামাইয়ের মতো সারা রাত জেগে প্রীতি করার মতো ছেলেও না, ও একটা আস্ত কুম্ভকর্ণ, এখনো গাধের মতো ঘুমাচ্ছে। ফাহিম চোখ না খুলেই বুঝতে পারে এটা তানিয়ার গলা, কিন্তু কণ্ঠস্বরে রাতে সেই আবেগ, সেই কোমলতা নেই। আছে সেই পুরনো ধারালো কর্কশ সুর। সে চোখ মেলে তাকায়। তানিয়া বিছানার অন্য প্রান্তে বসে আছে। তার পরনে একটা সুন্দর নীল রঙের শাড়ি, চুলগুলো পরিপাটি করে খোপা করা, মুখে হালকা সাজ। সে ফাহিমের দিকে আর চোখে তাকিয়ে আবারও ফোনে কথা বলা শুরু করে। কি বললি? রোম্যান্টিক? ওর ডিকশনারিতে রোম্যান্স শব্দটা আছে কি না তাতেই আমার সন্দেহ আছে। ও তো এখনও সেই আগের মতোই রয়ে গেছে রে, একটা ভীতু লাজুক বিড়াল। রাখছি এখন, কিছু সবাই অপেক্ষা করছে। তানিয়া ফোনটা কেটে সাইড টেবিলে রাখে এবং ফাহিমের দিকে ফেরে। তার চোখে মুখে এখন আর বিরক্তি নয়, বরং শাসনের ছাপ। এই যে নবাবপুত্র, ঘুম ভাঙলো তাহলে? কয়টা বাজে সে খেয়াল আছে? সূর্য তো সেই কখন মাথার উপরে উঠে গেছে। তানিয়া, তুমি তুমি এভাবে কথা বলছো কেন? আর ফোনে বন্ধুদের সাথে ওসব কি বলছিলে? আর তুমি আমাকে আবার তুই করে বলছো কেন? কেন? কি বলেছি? সত্যি কথাই তো বলেছি। তুমি কি কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিলে না? আর শোন, তুই করেই বলছি, কারণ তুই আমার ছোট, আমার থেকে তিন বছরের ছোট। এক রাতের স্বামী হয়ে গেছিস বলে কি আমি আমার জন্মদিনের তারিখ বদলে ফেলবো নাকি? কিন্তু কিন্তু কাল রাতে তুমি তো বলেছিলে। কেন? আমি তো তোকে ছোটবেলা থেকে তুই করেই বলি। নাকি এক রাতের স্বামী হয়ে গেছিস বলে ভাবছিস আমি তোকে এখন আপনি বা তুমি করে ডাকবো? সেই সৌভাগ্য তোর এখনো হয়নি ফাহিম। আর কাল রাতে কি বলেছিলাম? কাল রাতে যা হয়েছে, যা বলেছি সব ভুলে যা। ওটা ছিল আমাদের বাসনা, একটা ফর্মালিটি ছিল। কিছু নিয়মকানুন তো পালন করতেই হয়, তাই না? তার মানে এই না যে তুই আমার মাথায় চেপে নাচবি। আমি তোর সিনিয়র, আর সিনিয়রই থাকবো, বুঝেছিস? কিন্তু তোমার ভালোবাসা? ভালোবাসা? ভালোবাসা তোকে কে দেখালো? আমি শুধু আমার স্বামীর উপরে আমার অধিকারটাই প্রতিষ্ঠা করেছি। তুই এখন আমার, পুরোপুরি আমার। আর আমার জিনিসের উপরে কিভাবে অধিকার খাটাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তানিয়া বিছানা থেকে নেমে ওয়ার্ড্রোবের সামনে গিয়ে দাঁড়ায়। এখন ভালো ছেলের মতো বিছানা থেকে ওঠ, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে যাবি। আর শোন, কি? এই নে, এই শার্ট পরবি আমার নীল শাড়ির সাথে ম্যাচ করে। আমি চাই না সবাই বলুক যে আমার জামাইয়ের কোনো ড্রেসিং সেন্স নেই। আমার দিকে শার্ট ছুঁড়ে মারাতে শার্টটা হাতে নিয়ে বললাম, কিন্তু আমি তো ভেবেছিলাম পাঞ্জাবি পরবো। তুই কি ভাবলি তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যা বলেছি তাই হবে। যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আর হ্যাঁ, বিছানার চাদরটা ঠিক করে যাবি। আমি অগোছালো ঘর একদমই পছন্দ করি না। তানিয়া আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে যায়। ফাহিম বিছানার উপর বোকার মতো বসে থাকে, তার হাতে নীল শার্ট। তার মনে হতে থাকে সে কি কোনো স্বপ্ন দেখছে? রাতে সেই আবেগপ্রবণ উন্মত্ত তানিয়া আর সকালের এই রূঢ় কর্তৃত্বপরায়ণ তানিয়া, দুজনেই কি একই মানুষ? ব্যাপারটা কি? কাল রাতে তো মনে হলো ও আমাকে সত্যিই ভালোবাসে। ওর প্রতিটি কথায়, প্রতিটি স্পর্শে তো আবেগ ছিল। তাহলে আজ সকালে হঠাৎ করে এমন বদলে কেন? ও কি সবার সামনে ওর বদমেজাজি এই মেশটা ধরে রাখতে চাইছে? নাকি নাকি কাল রাতে যা হয়েছে তার জন্য ও এখন লজ্জিত? ফাহিমের মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। সে কিছুই মেলাতে পারে না। সে দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নামে। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের বিধ্বস্ত চেহারাটা দেখে। তার গলায়, কাঁধে রাতের তীব্র ভালোবাসার কিছু হালকা চিহ্ন এখনো রয়ে গেছে। না, স্বপ্ন তো ছিল না, যা হয়েছে সত্যি ছিল। কিন্তু এই মেয়েটা যে একটা আস্ত সাইক্লোন, তা আমি ভুলেই গিয়েছিলাম। দেখা যাক এই সাইক্লোনকে আমি সামলাতে পারি নাকি নিজেই খড়কুটোর মতো উড়ে যায়। আমি একটা অদ্ভুত চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছি। বুঝতে পারলাম আমার প্রেমিকা এখন আমার স্ত্রী, কিন্তু আমাদের ভালোবাসার গল্পটা মোটেও সহজ সরল হবে না। এখানে পদে পদে থাকবে শাসন, খুনসুটি আর রহস্য। আর এই রহস্য ভেদ করার জন্য খেলাটাতেই হয়তো আমি আসল আনন্দ খুঁজে পাবো। আমি ফ্রেশ হয়ে এসে নীল শার্টটা পরে ঘর থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হলাম, আমার সিনিয়র বদমেজাজি বইয়ের মুখোমুখি হওয়ার জন্য। দর্শক, আপনারাও আমার সাথেই থাকুন, ছোটখাটো সাহায্যের প্রয়োজন হতে পারে। বিশাল ডাইনিং টেবিলটা খাবারের মানুষে ভরপুর। ফাহিমের বাবা মা আকমল সাহেব ও আমিনা বেগম এবং তার ছোট বোন রিমি বসে আছে। তাদের সবার মুখে আনন্দ।
ফাহিম এসে তার বাবার পাশের খালি চেয়ারটায় বসতেই সবার চোখ তার উপর চলে যায়। আরে আমার ছেলে এসে গেছে। কি খবর বাবা? ঘুম ভালো হয়েছে তো? তোর মুখটা দেখে তো মনে হচ্ছে সারা রাত দুঃস্বপ্ন দেখেছিস। না আব্বু, আসলে কাল রাতে অনেক ধকল গেছে তো, তাই উঠতে একটু দেরি হয়ে গেল। হবে না, ব্যাচেলার উপর দিয়ে তো কম ঝড় যায়নি। বিয়ের সব দায়িত্ব একা হাতে সামলেছে। তারপর আবার কি আম্মু? তারপর তো ভাইয়ার জীবনে আসল সাইক্লোন এসেছে, তাই না ভাইয়া? রিমি চোখ টিপে হাসতে থাকে। ফাহিম তাকে চোখ রাগানোর আগেই রান্নাঘর থেকে চায়ের ট্রে হাতে নিয়ে প্রবেশ করে। তানিয়া সে এসে ফাহিমের পাশের চেয়ারটায় বসে এবং সবার জন্য চা ঢালতে শুরু করে। তার আচরণ এতটাই স্বাভাবিক এবং স্বাচ্ছন্দ্য। হারে বৌমা, তুমি কেন কষ্ট করতে গেলে? কাজের লোক তো ছিলই। তুমি বসো মা। না খালাম্মা, এখন থেকে তো এটা আমারও বাড়ি। নিজের বাড়ির কাজ নিজে করলে কি কষ্ট হয় নাকি? আর শোনেন, আপনার এই নবাবপুত্র ছেলেকে আজ থেকে সকালে চায়ের অভ্যাস করতে বলবেন। ওর জন্য আমি আলাদা করে কফি বানাতে পারবো না। তানিয়া এমনভাবে কথাটা বলল যেন এটা একটা সাধারণ তথ্য, কিন্তু ফাহিমের জন্য এটা ছিল একটা সরাসরি আদেশ। কিন্তু আমার তো সকালে কফি না খেলে মাথা ব্যথা করে। মাথা ব্যথা করে? ফাইন, তাহলে প্যারাসিটামল খাবি। কিন্তু আমার বাড়িতে আমার নিয়মই চলবে। চুপচাপ চাটা খাও। এই তো চাই। আমি না দেখলে তুমি যা পারোনি, আমি যা পারিনি, দেখবে আমাদের বৌমা ঠিকই ফাহিমকে লাইনে নিয়ে আসবে। তানিয়া মা, তুমি একদম ছাড় দেবে না। ওকে দিয়ে সকাল বিকাল কান ধরে উঠবোস করাবে। আপনি একদম চিন্তা করবেন না খালু। ওকে দিয়ে শুধু কাম ধরে উঠবস না, আমি ওকে দিয়ে কি কি করাই সেটা আপনি কদিন পরেই দেখতে পাবেন। ওর ভার্সিটির অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে আমার শাড়ির কুচি ধরা পর্যন্ত সব কাজ এখন থেকে ও করবে। তানিয়ার এই কথায় সবাই হো হো করে হেসে ওঠে। রিমি তো প্রায় বিষম খাওয়ার মতো অবস্থা করে। ফাহিম লজ্জায় আর অপমানে টেবিলের নিচে তাকাতে বাধ্য হয়। ভাবি, তুমি কিন্তু দারুণ। ভাইয়াকে টাইট দেওয়ার জন্য তোমার মতোই একজনের দরকার ছিল। এখন বুঝবে মজা। ওই তুই থামবি? বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? ওকে বকছিস কেন? ও তো ঠিকই বলেছে। তুই তো একটা আস্ত গাধা। তোকে তো টাইট দেওয়াই দরকার। আর শোন, রিমি তোর ছোট বোন, ওর সাথে ভালো করে কথা বলবি। ফাহিম বুঝতে পারে তার শাসনের দিন শেষ। এখন শুধু শাসিত হওয়ার পালা। সে অসহায়ভাবে এক টুকরো পরোটা ছিঁড়ে মুখে দেয়। তানিয়া ফাহিমের কানের কাছে ফিস ফিস করে বলে, কি হলো? সবার সামনে এভাবে বকা খেয়ে খুব অপমান লাগছে? লাগ, এটা তো কিছুই না। এরপর থেকে আমার সাথে মুখে মুখে তর্ক করার আগে 10 বার ভাববি। কাল রাতে তো শুধু ট্রেলার ছিল, আসল সিনেমা তো এখনো বাকি আছে মিস্টার হাজবেন্ড। তুমি কিন্তু ইচ্ছে করে আমাকে সবার সামনে ছোট করছো তানিয়া। আমি আবার কি করলাম? আমি তো শুধু সত্যিটাই বললাম। আর শোন, আজ তোর ভার্সিটি যাওয়ার কোনো দরকার নেই। আজ সারাদিন তুই আমার সাথেই থাকবি, আমার লাগেজ গোছাতে সাহায্য করবি। কিন্তু আমার তো আজ একটা জরুরি ক্লাস আছে। তোর ক্লাসের চেয়েও জরুরি কাজ এখন হচ্ছে তোর বইয়ের হুকুম পালন করা। আমি যা বলছি তাই হবে, ফাইনাল। আমি আর কোনো কথা বলার সাহস পেলাম না। চুপচাপ খেতে লাগলাম আর ভাবতে লাগলাম কোন নরকে আমি এসে পড়লাম। কিন্তু আর চোখে যখন তানিয়ার দিকে তাকালাম তখন দেখলাম তানিয়া বাবা মায়ের সাথে হাসি মুখে কথা বলেও তার চোখে দৃষ্টিটা স্থির হয়ে আছে আমারই দিকে। আর সেই দৃষ্টিতে রাগ বা শাসনের চেয়েও বেশি আছে এক অদ্ভুত গভীর অধিকারবোধ। আমার বিভ্রান্ত মনটা এই অধিকারবোধ দেখেই যেন একটুখানি অজান্তেই শান্তি খুঁজে পেল। আমি বুঝতে পারলাম আমার সিনিয়র বদমেজাজি বউয়ের এই দ্রুত আচরণের সাথেই হয়তো আমাকে মানিয়ে নিতে হবে। খাওয়া শেষে ফাহিম ও তানিয়া তাদের বেডরুমে আসে। ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ। ফাহিম তার ভার্সিটির বইপত্র গোছাচ্ছে। আজ ভার্সিটিতে না যাওয়ার সিদ্ধান্ত সে অনিচ্ছা সত্ত্বেও মেনে নিয়েছে। তানিয়া আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে আর চোখে ফাহিমের প্রতিটা কার্যকলাপ লক্ষ্য করছে। এই যে মিস্টার, বই খাতা নিয়ে এমনভাবে বসলি যেন তুই পরীক্ষা দিতে যাচ্ছিস। আমি না তোকে আমার লাগেজ গোছাতে সাহায্য করতে বললাম? করছি তো। তোমার লাগেজ তো ওই কোনায় পড়ে আছে, ওটা তো আর উড়ে এসে আমার কোলে বসবে না। আগে আমার নিজের জিনিসগুলো একটু গুছিয়ে নি। তানিয়া চিরুনিটা রেখে চেয়ার ঘুরিয়ে ফাহিমের দিকে তাকিয়ে বলে, তোর নিজের জিনিস? এই ঘরে তোর আবার নিজের জিনিস বলে কিছু আছে নাকি? বিয়ের পর স্বামীর সবকিছু তো স্ত্রীর হয়ে যায়। তার মানে তোর বই খাতাও এখন আমার।
আর আমি হুকুম করেছি আমার বই খাতাগুলোকে এখন রেখে দিয়ে আমার লাগেজটা গোছাতে হবে। আমার মাথায় ঢুকছে না। তানিয়া, তুমি এমন কেন করছো? কাল রাতে তো সবই ঠিকই ছিল, আজ সকাল থেকে হঠাৎ করে আবার সেই পুরনো হিটলার মোডে চলে গেলে কেন? সবার সামনে আমাকে যাতা বললে। তানিয়া উঠে এসে ফাহিমের পড়ার টেবিলের সামনে দাঁড়ায়। কারণ আমি চাই। আর শোন, কিছু বেসিক নিয়ম কারণ আমাদের সম্পর্কের জন্য খুবই দরকার। রুল নাম্বার 1, রুল? কিসের রুল? আমাদের বিয়ের রুল। রুল নাম্বার 1, এই ঘরের বাইরে মানে পরিবারের সবার সামনে আমরা হব পারফেক্ট কাপল। তুই আমার খেয়াল রাখবি, আমার সব কথায় সায় দিবি, আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকবি যেন আমি ঐশ্বরিয়া রায়, আর আমিও তোর খেয়াল রাখার অভিনয়টা ভালোই করতে পারি। অভিনয়? তার মানে ডাইনিং টেবিলে যা কিছু হলো সব অভিনয় ছিল? অবশ্যই। তুই কি ভেবেছিস আমি সত্যিই চাই যে তুই সবার সামনে আমার বকা খাস? আমি তো শুধু সবাইকে বোঝাতে চেয়েছি যে আমাদের সম্পর্কটা কতটা স্বাভাবিক। আর সত্যি বলতে তোকে বকা দিতে আমার ভালোই লাগে। ওয়াও। আর রুল নাম্বার 2? রুল নাম্বার 2, এই ঘরের বাইরে এই বন্ধ দরজার আড়ালে কোনো অভিনয় চলবে না। এখানে আমি যা বলবো তাই হবে। আমি তোর বস আর তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বুঝেছিস? আর যদি না বুঝি? তাহলে তোকে বোঝানোর জন্য আমাকে অন্য পদ্ধতি নিতে হবে। আর আমার অন্য পদ্ধতিগুলো কিন্তু তোর জন্য খুব একটা সুখকর হবে না মিস্টার হাজবেন্ড, যেমনটা কাল রাতে টের পেয়েছিলি তো। ঠিক আছে, বুঝেছি। আর কি রুল আছে শুনি? ওকে, রুল নাম্বার 3, আমার অনুমতি ছাড়া তুই আমার কোনো জিনিসে, বিশেষ করে আমার ফোন, ল্যাপটপ বা ডায়েরিতে হাত দিবি না। আমার পার্সোনাল স্পেস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ফাইন। আমিও তো তোমার পার্সোনাল স্পেস নিয়ে খুব একটা আগ্রহী নই। তানিয়া ফাহিমের থুতনি ধরে নিজের দিকে মুখ তুলে বলে। তাই সত্যি তো কাল রাতে তো আগ্রহের কোনো কমতি দেখিনি আমি। তানিয়া প্লিজ। ঠিক আছে, যা। আর লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রুল নাম্বার 4, এখন থেকে আমার ছোট বড় সব কাজ তুই করে দিবি। আমার সকালের কফি বানানো, আমার কাপড় ইস্ত্রি করা, আমার ভার্সিটির নোটসগুলো গুছিয়ে দেওয়া, এভরিথিং। কি আমি তোমার ভার্সিটির নোটস গুছিয়ে দেব? তুমি তো মাস্টার্স পাস করে ফেলেছো। তো আমি আবার পিএইচডি করার জন্য প্রস্তুতি নিচ্ছি, তার জন্য আমাকে প্রচুর পড়তে হবে। আর তুই তো বিবিএতে পড়ছিস, তাই না? তোর তো টাইপিং স্পিড ভালোই হওয়ার কথা। আমার কিছু পুরনো থিসিস পেপার আছে, ওগুলো আজ রাতের মধ্যে টাইপ করে দিবি। এটা অসম্ভব, প্রায় 100 পাতা। আমি পারবো না। পারবো না তো শব্দটা আমার ডিকশনারিতে নেই, তোকেও ভুলে যেতে হবে। তুই যদি আজ রাতের মধ্যে কাজটা শেষ করতে না পারিস তাহলে তোর জন্য, আচ্ছা যদি করতে পারিস তাহলে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? তানিয়া ফাহিমের গালে আলতো করে একটা চুমু খেয়ে বলে। সেটা সারপ্রাইজই থাক মাই জান, এখন কাজে লেগে পড়ো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তানিয়া আর কোনো কথা না বলে আলমারি থেকে তার লাগেজটা বের করে বিছানার উপর রাখে এবং কাপড় চোপড় গোছাতে শুরু করে। ফাহিম চেয়ারে বসে স্তব্ধ হয়ে থাকে। সে বুঝতে পারে সে এক অদ্ভুত মিষ্টি ফাঁদে আটকা পড়েছে। তানিয়া তাকে শাসন করছে, তার উপর কর্তৃত্ব করছে, কিন্তু তার প্রতিটি শাসনের আড়ালে লুকিয়ে আছে এক ধরনের ভালোবাসা, এক ধরনের অধিকারবোধ। আমার ল্যাপটপটা তো আমার আগের রুমে নিয়ে আসতে হবে। তোর আর কোনো আলাদা রুম নেই, এটাই এখন তোর রুম। তোর যা যা জিনিসপত্র আছে সব এখানে নিয়ে আসবি। আমি চাই আমার চোখের সামনে তুই 24 ঘন্টা থাকবি। কেন? আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছো না বুঝি? বেশি কথা বলবি না, যা বলছি তাই কর। যা, তোর জিনিসপত্র নিয়ে আয়। আর হ্যাঁ, আসার সময় আমার জন্য 1 মগ কফি বানিয়ে আনবি, কড়া করে, চিনি ছাড়া। জি ম্যাডাম। বলে আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় শুনতে পেলাম তানিয়া আমার যাওয়ার পথের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসছে। আমার ঠোঁটের কোণেও এক চিলতে হাসি ফুটে উঠল। আমি জানি আমাদের এই নতুন সম্পর্কের অদ্ভুত নিয়মকানুনগুলো হয়তো একটি অন্যরকম, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে আমাদের ভালোবাসার আসল সৌন্দর্য। তানিয়ার জারি করা অদ্ভুত নিয়মকানুনের অধীনে ফাহিমের নতুন জীবন শুরু হয়েছে। তাদের মধ্যে খুনসুটিয়া শাসনের এক মিষ্টি সম্পর্ক চলছে। ফাহিম তানিয়ার দ্বৈত আচরণে বিভ্রান্ত হলেও সে এই নতুন সম্পর্কটা উপভোগ করতে শুরু করেছে। বিয়ের প্রায় 1 সপ্তাহ পর ফাহিম ভার্সিটি শেষ করে তার 3 বন্ধু আকাশ, রাফি এবং সজলের সাথে তাদের প্রিয় আড্ডার জায়গা ধানমন্ডির গ্লোরিয়া জেমস-এ বসেছে। অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হওয়ার ফাহিমের মনটা বেশ ফুরফুরে।
টেবিলে কফি আর স্যান্ডউইচ। অবশেষে নবাবের দেখা পাওয়া গেল। কিরে ফাহিম, তুই তো একেবারে ডুমুরের ফুল হয়ে গেছিস। বিয়ের পর থেকে তোর তো কোনো পাত্তাই নেই, ফোন দিলেও ধরিস না। ভাবি কি তোকে একেবারে গৃহবন্দী করে রেখেছে নাকি? আরে না দোস্ত, তুই তো জানিসই বিয়ের পর প্রথম কিছুদিন বাড়িতে কত কাজ থাকে, কত আত্মীয় স্বজন আসে, তার উপর আবার তানিয়ার। থাক, আর বলতে হবে না, আমরা সব বুঝি। বল, নতুন জীবন কেমন চলছে? সিনিয়র বউয়ের শাসনে ঠিকমতো থাকতে পারছিস তো, নাকি সকাল বিকাল কান ধরে উঠবস করতে হয়? তোরা কি একটু থামবি? তানিয়া সম্পর্কে এইভাবে কথা বলছিস কেন? আরে বাবা, আমরা তো মজা করছি, কিন্তু সত্যি করে বল, ভাবি তোকে খুব খাটায় তাই না? সেদিন তোর বোন রিমি ফোন করে বলছিল তুই নাকি এখন ভাবির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছিস। কপি বানানো থেকে শুরু করে থিস পেপার টাইপ করা সবই নাকি তোকে করতে হয়। আর বলিস না, জীবনটা তামা তামা করে ফেলছে। কাল রাতে প্রায় 3000 ওয়ার্ডের একটা আর্টিকেল ট্রান্সলেট করিয়েছে আমাকে দিয়ে, বলেছে আজ রাতের মধ্যে শেষ না করলে আমার নাকি ঘরে ঢোকা বন্ধ। বলিস কে? এই তো দেখি সরাসরি অত্যাচার। তুই প্রতিবাদ করিস না কেন? তুই তোর জামাই, বাড়ির কাছের লোক না। প্রতিবাদ? তুই চিনিস না তানিয়াকে? ওর সাথে প্রতিবাদ করার মানে হলো নিজের পায়ে নিজে কোড়াল মারা। তার চেয়ে চুপচাপ ওর কথা শুনে নেওয়াটাই অনেক ভালো। হায় রে কপাল, আমাদের গ্রুপের সবচেয়ে শান্ত ভালো ছেলেটার কপালেই কিনা জুটলো এমন একটা হিটলার বউ। দোস্ত, তোর জন্য আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। বন্ধুরা যখন ফাহিমকে নিয়ে হাসাহাসি করতে ব্যস্ত, ঠিক তখনই তাদের টেবিলের পাশে এসে দাঁড়ায় একজন। কার জন্য? কার এত কষ্ট হচ্ছে শুনি? তানিয়ার অপ্রত্যাশিত আগমনে চার বন্ধুই যেন ভূত দেখার মতো চমকে ওঠে। ফাহিমের তো হৃৎপিণ্ডটাই প্রায় গলায় এসে আটকে গিয়েছিল। তানিয়ার পরনে একটা সুন্দর ওয়েস্টার্ন টপস আর জিন্স, চোখে সানগ্লাস। তাকে দেখে বোঝার উপায় নেই যে সে এইমাত্র কারো নামে হিটলার উপাধিটা শুনেছে। তানিয়া, তুমি এখানে কিভাবে? তানিয়া সানগ্লাসটা খুলে ফাহিমের পাশের খালি চেয়ারটায় বসে বলে, কেন? এটা কি কোনো নিষিদ্ধ এলাকা নাকি যে আমি আসতে পারি না? আর তুমি কোথায় আছো সেই খবরটা বের করার জন্য খুব একটা কঠিন কাজ তো না। তোমার ফোনে তো আমি জিপিএস ট্র্যাকার অন করেই দিয়েছিলাম। কি? তুমি আমার ফোনে জিপিএস ট্র্যাকার লাগিয়েছো? এটা তো আমার প্রাইভেসি। তোমার আবার প্রাইভেসি কি? বলেছিলাম না তোমার সব কিছুই এখন আমার। চুপচাপ বসে থাকো, বন্ধুদের সামনে কোনো সিন ক্রিয়েট করবে না। তানিয়া আবারও সোজা হয়ে বসে এবং ফাহিমের বন্ধুদের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। কি খবর তোমাদের? অনেক দিন পর দেখা হলো। ফাহিম তো তোমাদের কথা খুব বলে। জি জি ভাবি, আমরাও আপনার কথা, মানে আপনার জামাইয়ের কথা খুব বলছিলাম। তানিয়া ফাহিমের প্লেট থেকে স্যান্ডউইচটা তুলে এক কামড় দিয়ে বলে, তাই? কি বলছিলে শুনি? নিশ্চয়ই বলছিলে আমি ওকে খুব অত্যাচার করি, তাই না? না না ভাবি, অত্যাচার কেন হবে? আমরা তো বলছিলাম ফাহিম বিয়ের পর অনেক বেশি রেসপন্সিবল হয়ে গেছে, তাই না ফাহিম? হুম, তো হবেই। আমার মতো একজন বউ থাকলে যে কোনো ছেলেরই রেসপন্সিবল হতেই বাধ্য। আচ্ছা, তোমাদের ভার্সিটির কি খবর? পড়াশোনা কেমন চলছে? তোমাদের ওই সাদিয়া নামের মেয়েটা, ওকে এখনো ফাহিমের জন্য পাগল? সাদিয়ার নামটা শোনার সাথে সাথেই ফাহিমের বুকের ভিতরটা ধক করে ওঠে। সাদিয়া তার ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে এবং সে যে ফাহিমকে পছন্দ করে এটা পুরো ভার্সিটির সবাই জানে। ভাবি, আপনি সাদিয়াকে চেনেন? চিনব না কেন? ফাহিমের জীবনের কোনো অধ্যায় আমার অজানা আছে শুনি? ওর ফেসবুকের পাসওয়ার্ড থেকে শুরু করে ওর পুরনো প্রেমিকার পাঠানো চিঠিপত্র সব তো আমার নাকো তারপরে। তবে সাদিয়া মেয়েটার সাহস আছে বলতে হবে, এখনো ফাহিমের ছবিতে লাভ রিঅ্যাক্ট দেয়। তানিয়ার এই কথায় ফাহিমের বন্ধুরা ভয়ে একে অপরের দিকে তাকাতে থাকে। তারা বুঝতে পারে এই মহিলা শুধু বদমেজাজিই নয়, মারাত্মক গোয়েন্দাও। সে ফাহিমের কাঁধে হাত রেখে বলে, তবে তোমরা সাদিয়াকে বলে দিও ফাহিমের জীবনে এখন আর অন্য কোনো মেয়ের জায়গা নেই, কারণ ওর জীবনের পুরো জায়গাটাই এখন আমি দখল করে নিয়েছি। ওর ঘুম, ওর জাগরণ, ওর স্বপ্ন সব কিছু এখন শুধু আমি, তাই না ফাহিম? হ্যাঁ একদম। গুড বাই। চলো এখন বাসায় চলো, আমার পিঠটা খুব ব্যথা করছে, তোমাকে মাসাজ করে দিতে হবে। এই কথা শুনে ফাহিমের বন্ধুদের চোখ তো কপালে উঠে যায়। তানিয়া, কি সব বলছো? কেন?
কি বলেছি? আমার স্বামীর কাছে আমি আবদার করবো না তো কার কাছে করব? চলো ওঠো, আর তোমরা আড্ডা দাও। তানিয়া আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কটকট করে ক্যাফে থেকে বেরিয়ে যায়। ফাহিম তার বন্ধুদের দিকে একটা অসহায় দৃষ্টিতে তাকিয়ে দ্রুত বিল মিটিয়ে তার পিছু পিছু যায়। তারা চলে যাওয়ার পর রাফি বলে, দোষ, আমি কি দেখলাম? আমি যা দেখলাম তাতে আমার মনে হচ্ছে ফাহিম শুধু কাজের লোকে হয়নি, ও এখন পুরোপুরি ভাবির হাতের পুতুল হয়ে গেছে। পুতুল বলিস না, বন্ড বাই লাভ। কিন্তু ভাবি যাই হোক, দারুণ স্মার্ট। ফাহিমকে কিভাবে কন্ট্রোলে রাখতে হয় সেটা খুব ভালো করেই জানে। ফাহিমের বন্ধুরা হাসতে থাকে, কিন্তু তাদের সেই হাসির আড়ালে ছিল এক ধরনের বিস্ময়। তারা আজ তানিয়ার সেই রূপটা দেখল, যেখানে বদরাগের সাথে মিশেছিল তীব্র অধিকারবোধ আর প্রচ্ছন্ন ভালোবাসা। এভাবেই বিয়ের প্রায় 1 মাস পর ফাহিম ও তানিয়ার বেডরুমে সন্ধ্যাবেলা। তানিয়া আলমারি থেকে শাড়ি গয়না বের করছে আর ফাহিম বিছানায় বসে ল্যাপটপে তার অ্যাসাইনমেন্ট করছে। আজ তাদের এক মামাতো বোনের বিয়ে। এই যে মিস্টার অ্যাসাইনমেন্ট, তোর কি কোনো খেয়াল আছে যে আজ আমাদের একটা বিয়ের অনুষ্ঠানে যেতে হবে, নাকি তুই সারাদিন এই টিনের বক্সটার মধ্যেই মুখ গুজে বসে থাকবি? আমার খেয়াল আছে, কিন্তু আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি অনুষ্ঠানে যাব না। আমার কালকে প্রেজেন্টেশন আছে, অনেক কাজ বাকি। তানিয়া ফাহিমের সামনে এসে ল্যাপটপটা সশব্দে বন্ধ করে দিয়ে বলে, তোর কোনো প্রেজেন্টেশন নেই, আর যদি থেকেও থাকে তাহলে সেটা আজ রাতের মধ্যে ক্যান্সেল। আজ রাতের জন্য তুই আমার সাথে যাচ্ছিস, ব্যাস এটাই ফাইনাল। কিন্তু তানিয়া প্লিজ বোঝার চেষ্টা করো, এই প্রেজেন্টেশনটা আমার খুব জরুরি। তোর প্রেজেন্টেশনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তোর বউকে সঙ্গ দাও। সবাই জিজ্ঞেস করলে আমি কি বলবো? বলবো যে আমার স্বামী আজকে একা ফেলে রেখেছে পড়াশোনা নিয়ে ব্যস্ত। তাই তুই কি চাস সবাই আমাকে নিয়ে হাসাহাসি করুক? ঠিক আছে বাবা, যাচ্ছি। এখন তো হলো, আমি আমার কালো পাঞ্জাবিটা পরে নিচ্ছি। কালো পাঞ্জাবি? সিরিয়াসলি? তুই কি কোনো সবাই যাচ্ছিস নাকি যে কালো পাঞ্জাবি পরবি? তুই পরবি এইটা। তানিয়া আলমারি থেকে একটা গাঢ় নীল রঙের কারুকাজ করা শেরওয়ানি বের করে ফাহিমের দিকে ছুঁড়ে মারে। শেরওয়ানি? আমি? অসম্ভব, আমি জীবনে এসব পরিনি। আমার খুব অস্বস্তি লাগে, বিয়ের দিন অনেক কষ্টে পড়েছিলাম। এখন থেকে লাগবে। আমি আজ নীল রঙের জামদানিটা পরবো আর আমরা দুজনে ম্যাচিং করে যাব। আমি চাই পুরো অনুষ্ঠানে সবার চোখ যেন শুধু আমাদের দিকেই থাকে। এখন আর একটা কথা বলবি না, চুপচাপ তৈরি হয় না। কিছুক্ষণ পরেই তারা কমিউনিটি সেন্টারে পৌঁছলো। জমকালো হলরুম, চারিদিকে আলো, গান আর মানুষের কোলাহল। ফাহিম অস্বস্তি নিয়ে শেরওয়ানিটা পরে তানিয়ার পাশে পাশে হাঁটছে। তানিয়াকে নীল জামদানিতে অপসরের মতো লাগছে। ফাহিম বারবার তার শেরওয়ানির কলারটা ঠিক করার চেষ্টা করছে। আমার মনে হচ্ছে আমি যেন একটা সার্কাসের জোকার, সবাই আমার দিকে তাকিয়ে হাসে। কেউ হাসছে না, আর যদি কেউ হেসেও থাকে তাহলে তার দাঁতগুলো আমি কিভাবে ফেলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুই শুধু আমার পাশে থাক আর মুখে একটা হাসি রাখার চেষ্টা কর। এমন গোমরা মুখ হয়ে থাকলে না একদম ভালো হবে না। তারা গিয়ে একটা টেবিলে বসে, যেখানে তানিয়ার কয়েকজন ধনী এবং অহংকারী মামাতো খালাতো ভাই বোনেরা বসে আছে। তানিয়ার কাজিন শাফিন বলে, আরে তানিয়া, এলি তাহলে? আমরা তো ভাবলাম তুই হয়তো আসবি না। আর ইনিই বুঝি তোর সেই ছোট জামাই? তানিয়ার আরেক কাজিন সারা ফাহিমকে আপাদমস্তক দেখে বলে, বাহ, শেরওয়ানিতে তো ছেলেটাকে ভালোই লাগছে। কিন্তু ফাহিম, তুমি তো এখনো বিবিএতেই পড়ছো, তাই না? পড়াশোনা শেষ হতে তো এখনো 1 বছরের বেশি বাকি। তারপর চাকরি বাকরি, অনেক স্ট্রাগল, তাই না? জি মানে, আরে স্ট্রাগল তো থাকবেই, আমাদের মতো তো আর সবার মুখে সোনার চামচ নিয়ে জন্মায় না। তানিয়া, তুই তো চাইলে এর চেয়েও ভালো কাউকে পেতে পারতি, যে কিনা তোর সব শখ আহ্লাদ পূরণ করতে পারতো। এখন তো তোকেই হয়তো ওর হাত খরচ চালাতে হয়। শাফিনের এই অপমানজনক কথায় ফাহিমের মুখটা অপমানে লাল হয়ে যায়। সে চেয়ার ছেড়ে উঠে চলে যেতে যাবে, ঠিক তখনই তানিয়া তার হাতটা টেবিলের নিচ দিয়ে শক্ত করে চেপে ধরে। শাফিন ভাইয়া, তোমার কি মনে হয় আমি এমন কোনো ছেলেকে বিয়ে করব যার হাত খরচ আমাকে চালাতে হবে? তোমরা হয়তো ফাহিমকে চেনো না, কিন্তু আমি চিনি। তানিয়া এবার সবার দিকে তাকিয়ে বলতে শুরু করে। তার কণ্ঠস্বর শান্ত, কিন্তু প্রতিটা শব্দ যেন ইস্পাতের মতো ধারালো। ফাহিম শুধু আমার স্বামী নয়, ও আমার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। তোমরা শুধু ভার্সিটির পড়াশোনাটাই দেখেছো,
কিন্তু এটা দেখছো না যে ওর পাশাপাশি নিজের একটা আইটি ফার্মও দাঁড় করানোর চেষ্টা করছে। ওর মতো ব্রিলিয়েন্ট আর ক্রিয়েটিভ ছেলে আমি আমার জীবনে খুব কমই দেখেছি। তানিয়ার এই কথায় শুধু তার কাজিনরাই নয়, ফাহিম নিজেও অবাক হয়ে যায়। তার তো কোনো আইটি ফার্ম নেই। আইটি ফার্ম? কই, আমরা তো শুনিনি। শুনবে কিভাবে? ফাহিম তো তোমাদের মতো শো অফ করতে পছন্দ করে না। ও নীরবে কাজ করতে ভালোবাসে। আর হাত খরচের টাকা বলছো? আমার এমন কোনো শখই নেই যা পূরণ করার ক্ষমতা ফাহিমের নেই। বরং ওই আমাকে এত ভালোবাসে, এত কেয়ারে রেখেছে যে আমার আর কোনো জাগতিক জিনিসের প্রতি লোভই হয় না। ওর মতো একজন বুদ্ধিমান, সৎ আর কেয়ারিং জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। আর সেই সৌভাগ্যটা না আমারই হয়েছে। তানিয়া এবার ফাহিমের হাতটা সবার সামনে তুলে ধরে এবং তার আঙুলে আলতো করে একটা চুমু খায়। আমি আমার জীবনসঙ্গী নিয়ে খুবই গর্বিত। আর আমার গর্বকে নিয়ে যদি কেউ কোনো প্রশ্ন তোলে সেটা আমি একদমই সহ্য করি না। তানিয়ার এই অপ্রত্যাশিত ধীর আচরণে তার সব কাজিনদের মুখ বন্ধ হয়ে যায়। তারা আর একটাও কথা বলার সাহস পায় না। আমি স্তব্ধ হয়ে তানিয়ার দিকে তাকিয়ে আছি। যে মেয়েটা আমাকে বাড়িতে সারাক্ষণ শাসন করে, সবার সামনে আমাকে অপমান করে, সেই মেয়েটাই আজ আমার সম্মান বাঁচানোর জন্য কিভাবে ঢাল হয়ে দাঁড়ালো। আমি প্রথমবার তানিয়ার বদরাগের আড়ালে আমার ভালোবাসার, আমার সুরক্ষার রূপটা দেখতে পেলাম। অনুষ্ঠান থেকে ফেরার পথে গাড়িতে। ধন্যবাদ তানিয়া। কেন? আজ তুমি আমার জন্য যা করলে, কিন্তু তুমি আইটি ফার্মের কথাটা কেন বললে? আমি তো... তুই কি, সেটা আমি খুব ভালো করেই জানি। তুই একটা আস্ত অকর্মার ঠেকি। কিন্তু আমার স্বামী অকর্মার ঠেকি হোক, এটা তো আমি হতে দিতে পারি না, তাই না? তাই একটু বানিয়ে বললাম। এতে যদি তোর আত্মসম্মানে লাগে আর তুই যদি সত্যি সত্যি কিছু একটা করার চেষ্টা করিস তাহলে তো ভালোই হবে। তার মানে তুমি আমাকে মোটিভেশন দেওয়ার জন্য এটা করেছো? মোটিভেশন না ছাই, আমি আমার নিজের সম্মান বাঁচানোর জন্যই করেছি। এখন চুপচাপ গাড়ি চালা। বাসায় গিয়ে আমার পা টিপে দিতে হবে, অনেকক্ষণ ধরে হিল পড়ে আছি। তানিয়া আবারও তার পুরনো বদমেজাজি রূপে ফিরে গেল। আমার আর খারাপ লাগলো না, কারণ আমি এখন জানি এই কঠিন কলসের আড়ালে একটা নরম যত্নশীল হৃদয় আছে, যে হৃদয়টা শুধু আমারই জন্য। আমার মনটা আজ এক অদ্ভুত ভালো লাগায় ভরে উঠল। বাসায় ফেরার পর রাত প্রায় 2টো। ফাহিম ও তানিয়ার বেডরুম, চারিদিকে নিস্তব্ধ। ফাহিমের হঠাৎ ঘুম ভেঙে যায়। সে পাশে তাকিয়ে দেখে তানিয়া বিছানায় নেই। তার বুকের ভিতরটা ধক করে ওঠে। সে ধরফর করে উঠে বসে। ঘরের আবছে আলোয় সে দেখতে পায় ব্যালকনির দরজাটা খোলা এবং তানিয়া সেখানে রেলিং ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তার কাঁধটা হালকা কাঁপছে। এত রাতে বেলকনিতে কি করছে? ওর কি শরীর খারাপ নাকি কাঁদছে? আমি ওখানে যাব? তানিয়ার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করাটা কি ঠিক হবে? সে তো স্পষ্ট করে বলে দিয়েছে তার পার্সোনাল স্পেসে ঢোকা যাবে না, কিন্তু আমার মন মানছিল না। আমি খুব সাবধানে নিঃশব্দে বিছানা থেকে নেমে বেলকনির দিকে এগিয়ে গেলাম। ব্যালকনিতে ঠান্ডা বাতাস বইছে। তানিয়া সত্যিই কাঁদছে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু সে কোনো শব্দ করছে না। ফাহিম তার পিছনে এসে দাঁড়ায়। তানিয়া। ফাহিমের গলার আওয়াজ শুনে তানিয়া চমকে ওঠে। সে দ্রুত হাতে চোখের পানি মুছে ফেলে এবং স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তুই এখানে কি করছিস? তোর তো কুম্ভকর্ণের মতো ঘুমানোর কথা। যা ভিতরে গিয়ে ঘুমা। তোমার কি হয়েছে? কাঁদছো কেন? কে বললো তোকে আমি কাঁদছি? হ্যাঁ, চোখে একটু কিছু পড়েছে তাই পানি পড়ছে। আর আমি কাঁদি বা হাসি তাতে তোর কি? তোকে না আমি বলেছি আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবি না? বলেছো, কিন্তু তুমি যখন কাঁদো তখন সেটা আর তোমার ব্যক্তিগত ব্যাপার থাকে না তানিয়া। তখন সেটা আমারও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। ওয়াও, কি ডায়লগ! কবে থেকে তুই এত পাকা পাকা কথা বলে শিখেছিস? যা বলছি ভেতরে যা, আমার একা থাকতে ইচ্ছে করছে। আমি যাব না যতক্ষণ না তুমি বলছো তোমার কি হয়েছে। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। ফাহিমের এই শান্ত কিন্তু দৃঢ় জেদের সামনে তানিয়ার রাগটা যেন মুহূর্তেই গলে যায়। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে রেলিং ধরে কান্নায় ভেঙে পড়ে। আমার সবকিছু শেষ হয়ে গেল ফাহিম। আমার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। কিসের স্বপ্ন? আমার কানাডার একটা ইউনিভার্সিটি স্কলারশিপ হয়েছিল পাবলিক পলিসির উপরে পিএইচডি করার জন্য। সামনের মাসেই আমার যাওয়ার কথা ছিল। অ্যাডমিশন, ভিসা সবকিছু ফাইনাল হয়ে গেছিল। আমি আব্বু আম্মুকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ফাহিম স্তব্ধ হয়ে যায়। কিন্তু নানির অসুস্থতা তার সব শেষ করে দিল। আর আমাদের এই বিয়ে সবকিছু মিলে আমি না করতে
পারিনি ফাহিম, আমি নানির মুখের উপরে না বলতে পারিনি, কিন্তু আমি তো আমার স্বপ্নটাকেও মারতে পারছি না। আমি কি করব বল? ফাহিমের বুকের ভিতরটা কষ্টে ভরে ওঠে। সে বুঝতে পারে তার পথপেঁচাজি জেদি বউটার এই কঠিন খোলসের আড়ালে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে। সে কোনো সান্ত্বনার বুলি আওড়ায় না, কোনো মিথ্যা আশ্বাস দেয় না। সে শুধু তানিয়ার পাশে নীরবে দাঁড়িয়ে থাকে। কিছু বলছিস না কেন? এখন তো তোর খুশি হওয়ারই কথা। তোর তো ইচ্ছে ছিল আমি যেন কোথাও না যাই। তোর পথ তো এখন পরিষ্কার, তাই না? তোমার স্বপ্ন ভেঙে যাওয়ায় আমি খুশি হব? এতটাও খারাপ মানুষ আমি নই তানিয়া। আমি যদি জানতাম। জানলে কি করতি? তুই কি বিয়েটা ভেঙে দিতিস? পারতাম না, কারণ আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি হয়তো অন্য কোনো উপায় খুঁজতাম। ফাহিমের এই সহজ স্বীকারোক্তিতে তানিয়া তার দিকে তাকায়। ঠান্ডা বাতাসে তার চোখের জল শুকিয়ে আসছে। ভেতরে চলো, ঠান্ডা লেগে যাবে। ফাহিম তার হাতটা বাড়ায়। তানিয়া কোনো কথা না বলে তার হাতটা ধরে। ফাহিম তাকে নিয়ে ঘরের ভিতরে আসে, দরজাটা বন্ধ করে দেয়। শুয়ে পড়ো। ঘুম আসবে না। ফাহিম তানিয়ার পাশে এসে বসে। সে আলতো করে তানিয়ার চোখের পানি মুছিয়ে দেয়। স্বপ্ন কখনো মরে যায় না তানিয়া। হয়তো পথটা একটু বদলে যায়, কিন্তু গন্তব্যটা ঠিকই থাকে। কে বলেছে তোমার স্বপ্ন শেষ হয়ে গেছে? তুমি চাইলে দেশ থেকেও পিএইচডি করতে পারো। আর পরিস্থিতি ঠিক হলে আমরা দুজন একসাথে না হয় কানাডায় যাব। তুমি পড়বে আর আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে যাব। ফাহিমের এই কথায় তানিয়ার মনটা শান্ত হয়ে আছে। সে ফাহিমের কাঁধে মাথা রাখে। ফাহিম আলতো করে তাকে জড়িয়ে ধরে। আমার উপরে তো রাগ হয় না ফাহিম? আমি তোকে এত শাসন করি, এত বকা দিই। কিন্তু তোমার ভালোবাসার কাছে সেই রাগটাই হেরে যায়। তানিয়া ফাহিমের বুকের মধ্যে মুখ লুকোয়। ফাহিম তার চুলে বিলি কেটে দিতে থাকে। ধীরে ধীরে তাদের মধ্যকার সব দূরত্ব, সব জড়তা যেন উধাও হয়ে যেতে থাকে। তানিয়া মুখ তুলে ফাহিমের চোখের দিকে তাকিয়ে বলে, ফাহিম আমাকে আমাকে ভালোবাসবে সে প্রথম রাতের মতো করে। তানিয়ার এই আকস্মিক আবেদনময়ী অনুরোধে ফাহিমের হৃৎপিণ্ডটা ধক করে ওঠে। সে দেখে তানিয়ার চোখে আর কোনো কষ্ট বা দ্বিধা নেই, আছে শুধু গভীর ভালোবাসা আর তীব্র আকাঙ্ক্ষা। সে আর কোনো কথা না বলে তানিয়ার মুখের উপর ঝুঁকে পড়ে। এবার আর রাতের মতো কোনো আগ্রাসন বা অধিকার প্রতিষ্ঠা ছিল না। ছিল শুধু দুটো মানুষের একে অপরের প্রতি গভীর ভালোবাসা, নির্ভরতা আর সমর্পণ। আমার প্রতিটি স্পর্শে ছিল যত্ন, আর তানিয়ার প্রতিটি নিঃশ্বাসে ছিল আত্মসমর্পণ। আমরা একে অপরের মধ্যে যেন নিজেদের নতুন করে খুঁজে পাচ্ছিলাম। আমি আজ বুঝতে পারলাম আমার বদমেজাজি বউটা আসলে কতটা নরম, কতটা আবেগপ্রবণ। আর তানিয়াও অনুভব করছিল আমার এই নীরব ভালোবাসাটাই তার জীবনের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় আশ্রয়। আমাদের এই মিলন শুধু শারীরিক ছিল না, ছিল দুটো আত্মার এক হয়ে যাওয়ার সেলিব্রেশন। রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু তাদের ভালোবাসার ফিসফিসানি ভেসে বেড়াতে থাকে চারিদিকে। তানিয়া আজ প্রথমবার অনুভব করে ফাহিম শুধু তার শাসনের পাত্র নয়, তার সবটুকু কষ্ট, সবটুকু স্বপ্ন আর সবটুকু ভালোবাসার একমাত্র ভাগীদার। এই ঘটনার প্রায় 1 মাস পর ফাহিম ও তানিয়ার বেডরুমে বিকেলবেলা। ফাহিম ভার্সিটি থেকে ফিরেছে। তার চেহারাটা ফ্যাকাশে, চোখ দুটো লাল। সে বিছানায় শুয়ে আছে, গায়ে হালকা কাঁপুনি। তানিয়া ঘরে প্রবেশ করে হাতে কফির মগ। এই যে ফিরে এসে কোনো খবর নেই, একেবারে বিছানায় গায়ে লিয়ে দিয়েছিস যে? ওর তোর পছন্দের কফি বানিয়ে এনেছি। ভালো লাগছে না তানিয়া, মাথাটা খুব ধরেছে আর সারা গায়েও ব্যথা। তানিয়া কফির মগটা রেখে ফাহিমের কপালে হাত দিয়ে দেখে। এ কি, তোর তো জ্বরে গা পড়ে যাচ্ছে। দাঁড়া, আমি থার্মোমিটার নিয়ে আসছি। তানিয়া দ্রুত থার্মোমিটার নিয়ে এসে ফাহিমের জ্বর মাপে। পারদটা 103 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেছে দেখে তার মুখটা ভয়ে সাদা হয়ে যায়। সর্বনাশ, এত জ্বর! তুই আমাকে আগে বলিসনি কেন? ভার্সিটিতে কি তোর এমন হয়ে লেগেছিল? সকাল থেকে একটু খারাপ লাগছিল, ভেবেছিলাম এমনিতেই ঠিক হয়ে যাবে। ভেবেছিলি? তুই তো একটা আস্ত কথা, নিজের শরীরের যত্ন নিতেও শিখিসনি। দাঁড়া, আমি কালকে ফোন করছি, তোকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আরে হসপিটালে কেন? সামান্য জ্বর। চুপ, একদম চুপ। আমি যা বলছি তাই হবে। তোর সাথে তর্ক করার মতো সময় আমার হাতে নেই। কিছুক্ষণের মধ্যেই ঢাকার একটা নামকরা প্রাইভেট হসপিটালের ইমার্জেন্সি বিভাগ
ডক্টর ফাহিমকে পরীক্ষা করছেন। বাইরের করিডোরে তানিয়া অস্থিরভাবে পায়চারি করছে। তার বাবা মা এবং তানিয়ার বাবা মাও খবর পেয়ে ছুটে এসেছেন। আমার ছেলেটার কি হলো আল্লাহ? সকালে তো ভালোই ছিল। খালাম্মা, আপনি একদম চিন্তা করবেন না, কিচ্ছু হবে না ফাহিমের, আমি তো আছি। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসেন। দেখুন, সিমটমস দেখে তো ডেঙ্গু মনে হচ্ছে। আমরা ব্লাড টেস্ট করতে দিয়েছি, রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে পেশেন্টের অবস্থা দেখে মনে হচ্ছে ওকে হসপিটালে ভর্তি করে সেলাইন দিতে হবে। প্ল্যাটিলেট কাউন্ট হয়তো কমে গেছে। ডেঙ্গু আর হসপিটালে ভর্তি, এই দুটো কথা শোনার সাথে সাথেই তানিয়ার মাথাটা ঘুরে ওঠে। সে কোনো মতে দেয়াল ধরে নিজেকে সামলে নেয়। কিছুক্ষণ পর হসপিটালের একটা প্রাইভেট কেবিন। ফাহিমের হাতে স্যালাইনের চ্যানেল করা। সে ক্লান্তভাবে বিছানায় শুয়ে আছে। তানিয়া তার পাশে চেয়ারে বসে আছে। তার দৃষ্টি ফাহিমের ফ্যাকাশে মুখের দিকে। নার্স ঘরে প্রবেশ করে বলেন, পেশেন্টকে এখন একটা ইঞ্জেকশন দিতে হবে। কিসের ইনজেকশন? কেন? ডাক্তার কি বলে গেছেন? ফাইলটা দেখান আমাকে। ম্যাডাম, এটা রুটিন ইঞ্জেকশন, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী দেওয়া হচ্ছে। আমি কোনো রুটিন বুঝি না। আমি নিজের ফাইল না দেখে আমার হাজব্যান্ডের গায়ে একটা ইনজেকশন দিতে দেবো না। যান, ফাইল নিয়ে আসুন। নার্সটি তানিয়ার এমন রণমূর্তি দেখে ভয় পেয়ে যায় এবং দ্রুত ফাইল আনতে চলে যায়। তানিয়া, তুমি তো দেখি পুরো হসপিটাল মাথায় তুলে ফেলবে। তুলবো তো। তোর যদি কিছু হয় আমি এই হসপিটালে আগুন লাগিয়ে দেবো। তুই চুপচাপ থাক, তোর কিচ্ছু হতে দেবো না আমি। তানিয়ার চোখের কোণে জমে থাকা পানি ফাহিমের নজর এড়ায় না। সে বুঝতে পারে তার এই বদমেজাজি বউটা তাকে কতটা ভালোবাসে। দুদিন পর ফাহিমের অবস্থা কিছুটা স্থিতিশীল, কিন্তু সে এখনও খুব দুর্বল। তানিয়া এই 2 দিনে এক মুহূর্তের জন্য হসপিটাল থেকে বাড়ি যায়নি। সে ফাহিমের খাওয়া দাওয়া, ঔষধ সব কিছু নিজের হাতে করছে। স্যুপের বাটি হাতে নিয়ে বলে, নে আর একটু সুখ খা, শক্তি পাবি। আমার ভালো লাগছে না তানিয়া, মুখে কোনো স্বাদই পাচ্ছি না। ভালো লাগছে না বললেই হবে, তোকে খেতেই হবে। তুই যদি এটা শেষ না করিস তাহলে কিন্তু আমি এই গরম স্যুপটা তোর মুখের উপরে ঢেলে দেবো। খা বলছি। ঠিক তখনই একজন জুনিয়র ডক্টর রাউন্ডে আসেন। কেমন আছেন মিস্টার ফাহিম? আজ তো আগের চেয়ে একটু বেটার লাগছে। একটু বেটার মানে? ওর প্লাটিলেটস কাউন্ট এখনো কত কম। এত কম কেন? আপনারা কি ধরনের ট্রিটমেন্ট করছেন? আমার হাজব্যান্ডের যদি কিছু হয় আমি কিন্তু আপনাদের নামে কনজিউমার ফোরামে কেস করে দেব, লাইসেন্স বাতিল করে দেব। ম্যাডাম, আপনি শান্ত হন। ডেঙ্গুতে প্লাটিলেট কাউন্ট ধীরে ধীরেই বাড়ে। আমরা আমাদের বেস্ট চেষ্টা করছি। তানিয়া প্লিজ, উনি তো ঠিকই বলেছেন, তুমি অহেতুক চেঁচামেচি করছো। তুই চুপ কর, তোর শরীরের ব্যাপারে তোর চেয়ে বেশি আমি বুঝি। আর আপনি ডাক্তার সাহেব, আপনার সিনিয়রকে এক্ষুনি এখানে আসতে বলুন, আমি তার সাথে কথা বলবো। তানিয়ার এমন পাগলামি আর রণচণ্ডীর রূপ দেখে পুরো হসপিটালের ডক্টর, নার্স সবাই তটস্থ হয়ে থাকে। সবাই জেনে গেছে কেবিন নম্বর 302-এর পেশেন্টের বদমেজাজি বউ কতটা ভয়ঙ্কর হতে পারে। সে রাতে কেবিনের আলো নেভানো। ফাহিম ঘুমানোর চেষ্টা করছে। তানিয়া তার পাশের চেয়ারে বসে ঝিমোচ্ছে। তানিয়া, কিরে খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? না, তুমি বাড়িতে যাও। কয়েকদিন ধরে তুমি একটু ঘুমাওনি। তোমার চেহারাটা কি হয়ে গেছে দেখেছো? তোকে এই অবস্থায় ফেলে রেখে আমি এক পাও কোথাও নড়বো না। আমার চেহারার কথা তোকে ভাবতে হবে না। তুই শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, তারপর দেখবি আমি আবার আগের মতোই তোর উপরে শাসন শুরু করবো। আমি তো সেটাই চাই। এমন ঘুমা, অনেক রাত হয়েছে। তানিয়া আমার গায়ে কাঁথাটা ভালো করে জড়িয়ে দিল। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু আমার মনটা ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে। আমি জানি আমার এই বদমেজাজি জেদি বইয়ের ভালোবাসার শাসনটাই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তানিয়ার এই ভয় পাওয়া, এই পাগলামি সবকিছু ছিল তার ভালোবাসার এক ভিন্ন তীব্র বহিঃপ্রকাশ, যা আমাকে আজ নতুন করে আমার স্ত্রীর প্রেমে পড়তে বাধ্য করেছে। তানিয়ার অক্লান্ত সেবা যত্নে ফাহিম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তানিয়ার ভিতরের ভয় আর ভালোবাসা তার বদমেজাজি খোলসটাকে ভেঙে দিয়েছে। হসপিটালের নিরিবিলি পরিবেশ তাদের দুজনকে প্রথমবারের মতো একে অপরের সাথে সহজভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে। হসপিটালের কেবিন। 5 দিন পর ফাহিম এখন অনেকটাই সুস্থ। তার শরীর থেকে স্যালাইনের চ্যানেল খুলে দেওয়া হয়েছে। সে বিছানায় আধশোয়া হয়ে একটা ম্যাগাজিন পড়ছে। তানিয়া জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। দুজনের মধ্যে এক শান্ত স্নিগ্ধ নীরবতা।
ডাক্তার কি বলে গেল? বলেছে কাল সকালেই তোকে ছুটি দিয়ে দেবে। ব্লাডের তেজ কাউন্ট নর্মাল রেঞ্জে চলে এসেছে, তবে বাসায় গিয়েও কিছুদিন পুরোপুরি রেস্টে থাকতে হবে। যাক, বাঁচা গেল। আর একদিন এখানে থাকলে আমি হয়তো জ্বর থেকে সেরে উঠতাম, কিন্তু বোরিংনেসের কারণে মরেই যেতাম। কেন? আমি যে তোর পাশে সারাক্ষণ বসে থাকতাম, তাই তোর বোরিং লাগতো? তুমি পাশে থাকলে কি আর বোরিং লাগে? তুমি তো হলে একটা জীবন্ত ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল। তোমার মেজাজ কখন কোন দিকে মোড় নেয়, কখন তুমি বাঘিনী থেকে বিড়াল হয়ে যাও, আবার কখন বিড়াল থেকে ঘূর্ণিঝড়, এই রহস্য উন্মোচন করতেই তো আমার দিন কেটে যায়। ফাহিমের এই মজায় তানিয়া প্রথমবারের মতো মন খুলে হেসে ওঠে। তাই আমি এতই রহস্যময়ী? আর তুই বুঝি খুব সাদাসিধে, তাই না? দুধের শিশু একটা। আমি তো সাদা শীতেই, আর দুধের শিশু বটে। তোমার মতো একজন সিনিয়র সিটিজেনের কাছে তো আমি বাচ্চাই। তানিয়া ফাহিমের কাছে এসে তার বিছানার পাশে বসে। খুব বেশি কথা বলা শিখেছিস, তাই না? সুস্থ হতে না হতেই আমার পুরনো ফর্মে ফিরে এসেছিস। তোমার সাথে থাকতে থাকতে তো একটু শিখতেই হবে, নইলে তো এই যুদ্ধে আমি কোনোদিনও জিততে পারবো না। এটাকে তোর যুদ্ধ মনে হয়? না, এখন আর মনে হয় না। এখন মনে হয় এটি আমার পৃথিবী। আচ্ছা তানিয়া, একটা কথা সত্যি করে বলবে? কি? তুমি তুমি কেন আমার উপর এত শাসন করো? মানে বিয়ের আগে থেকেই আমি এমন কি করেছি যে তুমি সারাক্ষণ আমাকে বকাঝকার উপরেই রাখতে? ফাহিমের এই প্রশ্নে তানিয়া কিছুক্ষণ চুপ করে থাকে। সে ফাহিমের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে আবারও জানালার কাছে গিয়ে দাঁড়ায়। বাইরের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলে, কারণ তুই একমাত্র মানুষ যে আমার সব শাসন, সব অত্যাচার মুখ বুঝে সহ্য করিস। মানে আমার জীবনে বন্ধুর অভাব ছিল না ভাই, কিন্তু তারা সবাই আমার পজিশনকে সমীহ করতো, আমাকে ভয় পেত। কেউ আমার সঙ্গে সহজভাবে মিশতো না। আমার মেজাজ, আমার জেদ সবাই এড়িয়ে চলতো। তুই ছিলি একমাত্র ব্যক্তিগত। তানিয়া ফিরে তাকায়, তার চোখে এক অদ্ভুত নরম দৃষ্টি। তোর মনে আছে ছোটবেলায় একবার আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম, আমার হাঁটু কেটে রক্ত পড়েছিল। সবাই যখন আমাকে দেখে ভয় পাচ্ছিল, তুই তখন কোত্থেকে একটা বকুল ফুলের মালা নিয়ে এসে আমার মাথায় পরিয়ে দিয়ে বলেছিলি, আপু তোমাকে তো রাজকুমার কন্যার মতো লাগছে। রাজকন্যাদের কি ব্যথা পেতে হয়? আমার মনে আছে, তুমি যেদিন কান্না থামিয়ে আমাকে এমন এক ধমক দিয়েছিলে যে আমি 2 দিন তোমার সামনে আসিনি। ধমক দিয়েছিলাম কারণ তোর ওই ছেলে মানুষটা আমার খুব ভালো লেগেছিল। আমি চাইনি তুই আমার দুর্বলতা দেখে ফেলিস। আমি ছোটবেলা থেকেই এমন, নিজের আবেগটা প্রকাশ করতে পারি না, রাগ দিয়ে ঢেকে রাখি। তুই যখন আমার সব বকা নীরবে সহ্য করতি, আমার সব হুকুম মুখ বুঝে পালন করতি, আমার খুব ভালো লাগতো। মনে হতো পৃথিবীতে অন্তত একজন তো আছে যার উপরে আমি আমার সবটুকু অধিকার কাটাতে পারি। কিন্তু তুমি তো জানতে আমি তোমাকে ভালোবাসি। জানতাম। তোর চোখ দুটো তো আয়নার মতো ফাহিম, ওখানে কিছুই লুকোনো থাকে না। আর তুই যে আমাকে ভালোবাসতি, সেটাই ছিল আমার সবচেয়ে বড় শক্তি। আমি জানতাম আমি তোকে যত কষ্টই দিই না কেন, তুই আমাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু তুমি তো প্রায় ছেড়েই চলে যাচ্ছিলে কানাডায়। তানিয়া এবার ফাহিমের পাশে এসে বসে বলে, যেতে তো চেয়েছিলাম, ভেবেছিলাম নিজের ক্যারিয়ার করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে হয়তো, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছুই চেয়েছিল। আর এখন আমার মনে হয় যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কারণ আর ওই ঠান্ডা বরফের দেশে একা একা থাকার চেয়ে তোর এই ভালোবাসার শাসনে থাকাটা অনেক বেশি উষ্ণ, অনেক বেশি সুন্দর। কারণ আমি জানি তোমার রাগের চেয়ে তোমার ভালোবাসাটা অনেক বেশি কাটে। তাই? তাহলে তো আমার রাগটা আরও একটু বাড়িয়ে দিতে হয়, কি বলিস? না প্লিজ, আমি এখনো পুরোপুরি সুস্থ হইনি। তারা দুজনেই একসাথে হেসে ওঠে। এই প্রথমবার তাদের মধ্যে কোনো শাসন বা খুনসুটি নয়, জন্ম নেয় এক গভীর বোঝাপড়া আর বন্ধুত্বের সম্পর্ক। তারা বুঝতে পারে তাদের ভালোবাসার ভিত্তিটা শুধু আবেগ বা অধিকার নয়, বরং একে অপরের ভিতরের মানুষটাকে চেনা এবং তাকে সম্মান করার উপর দাঁড়িয়ে আছে। হসপিটালে নিজেদের মনের কথা বলার পর ফাহিম এবং তানিয়ার সম্পর্ক এক নতুন মোড় নিয়েছে। তারা এখন একে অপরের বন্ধু। ফাহিমকে হসপিটাল থেকে ছুটি দেওয়া হয়েছে এবং তারা বাড়ি ফিরে এসেছে। ফাহিম ও তানিয়ার বেডরুম। হসপিটাল থেকে ফেরার 2 দিন পর দুপুরবেলা ফাহিম বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপে তার ভার্সিটির লেকচার দেখছে। সে এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তানিয়া এক বাটি চিকেন স্যুপ আর একটা গল্পের বই হাতে নিয়ে ঘরে প্রবেশ করে।
এই যে মিস্টার পড়ুয়া, ডাক্তার তোকে রেস্ট করতে থাকতে বলেছে নাকি ল্যাপটপে মুখ গুজে ক্লাস করতে বলেছে? বন্ধ করো ওটা। আরে বাবা, করছি তো। ক্লাস না করলে তো পরীক্ষায় ফেল করব। তখন তোমার এই অকর্মার ঢেকে জামাইকে তো তুমি আবার খোটা দেবে। এখন দিলে দি, কিন্তু তুই অসুস্থ অবস্থায় পড়াশোনা করবি, এটা আমি হতে দেবো না। নে আগে চুপটা শেষ কর, আমি নিজে হাতে বানিয়ে এনেছি। ওয়াও, এটা তো অসাধারণ হয়েছে। তুমি রান্নাও করতে পারো। আমি তো ভেবেছিলাম তুমি শুধু শাসন করতেই পারো। তানিয়া ফাহিমের মাথায় একটা আলতো চাটি মেরে বলে, খুব বেড়ে গেছিস তাই না? আমি কি কি পারি সেটা তো তুই এখনো কিছুই দেখিস নি। চুপচাপ খা। খাওয়ার পর কি প্ল্যান? আবার আমাকে দিয়ে তোমার ওই কোনো আর্টিকেল ট্রান্সলেট করাবে নাকি? না, আজ আমি তোকে একটা গল্প পড়ে শোনাবো। গল্প? তুমি আমাকে? হ্যাঁ, তোর তো আবার হুমায়ুন আহমেদের লেখা খুব ভক্ত তাই না? ভাবলাম তোর প্রিয় লেখকের বই পড়েই তোকে শোনাই। ফাহিম মুগ্ধ হয়ে তানিয়ার দিকে তাকিয়ে থাকে। যে মেয়েটা কিছুদিন আগেও তার উপর শুধু হুকুম চালাতো, আজ সে তার পছন্দের কথা ভেবে তাকে বই পড়ে শোনাতে চাইছে। এই পরিবর্তনটা ফাহিমের কাছে স্বপ্নের মতো মনে হয়। সেদিন সন্ধ্যায় তারা দুজন বারান্দায় বসে আছে। তানিয়া ফাহিমকে বই পড়ে শোনাচ্ছে। ফাহিম চোখ বন্ধ করে তার প্রিয় লেখকের গল্প তার প্রিয় মানুষটির কণ্ঠে শুনছে। তানিয়া বই থেকে মুখ তুলে বলে, কিরে, ঘুমিয়ে পড়লি নাকি? না, শুনছি। তাহলে চোখ বন্ধ করে আছিস কেন? কারণ আমি শুধু গল্পই শুনছি না, তোমার কণ্ঠটাও শুনছি। তোমার গলার আওয়াজটাও এত সুন্দর, আগে কখনো এভাবে খেয়ালই করিনি। দেখ, খুব বেশি ফ্ল্যাট করা শিখেছিস না। দাঁড়া, তুই আগে পুরোপুরি সুস্থ হ, তারপরে দেখবি আমার কণ্ঠটা কত সুন্দর হতে পারে। আমি তো সেই অপেক্ষাতেই আছি। আচ্ছা তানিয়া, একটা কথা জিজ্ঞেস করি। আমাদের বিয়েটা যদি নানির ইচ্ছের কারণে না হতো, তাহলে কি তুমি কোনোদিনও আমাকে তোমার মনের কথা বলতে? ফাহিমের এই প্রশ্নে তানিয়া কিছুক্ষণ চুপ করে থাকে। পরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না ফাহিম, হয়তো পারতাম না। আমি খুব ইগোইস্টিক একটা মেয়ে, নিজের দুর্বলতা প্রকাশ করতে খুব ভয় পাই। হয়তো আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য কানাডায় চলেই যেতাম, আর তুইও হয়তো অন্য কাউকে খুঁজে নিতি। আমি অন্য কাউকে খুঁজতাম না। কেন? কারণ আমার পুরো পৃথিবীটাই তো তোমাকে ঘিরে। তুমি না থাকলে আমার পৃথিবীটাই তো থাকতো না। ফাহিমের এই সহজ আন্তরিক উত্তরে তানিয়ার চোখ দুটো ভিজে ওঠে। তুই আমাকে এতটা ভালোবাসিস ফাহিম? তার চেয়েও অনেক বেশি। তারা দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। সূর্যাস্তের নরম আলো এসে পড়েছে তাদের মুখে। আচ্ছা ফাহিম, তোর তো এখন ভার্সিটি বন্ধ, চল না আমরা কোথা থেকে ঘুরে আসি। কোথায়? কক্সবাজার নাকি সেন্ট মার্টিন? না, আমার নানা বাড়ি, মানে তোরও নানা বাড়ি, গ্রামের বাড়ি। কতদিন যাই না। আমার ছোটবেলার সব স্মৃতি ওইখানে। তুই যাবি আমার সাথে? তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব, আমার সিনিয়র বউ। তাহলে তৈরি হয়ে নে, কাল সকালে আমরা রওনা দেবো। তাদের মধ্যে এখন আর কোনো শাসন বা অধিকার বোধের লড়াই নেই। আছে শুধু বন্ধুত্ব, নির্ভরতা আর একে অপরের সঙ্গ উপভোগ করার আনন্দ। তাদের খুনসুটিগুলো এখন আর একতরফা নয়। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? গ্রামের বাড়িতে গিয়ে কিন্তু তুমি আমার উপর কোনো হিটলারগিরি ফলাতে পারবে না। ওখানে কিন্তু আমি তোমার সিনিয়র। শহরের ছেলে হিসেবে গ্রামের সবকিছু আমি তোমাকে চিনিয়ে দেব। ওরে বাবা, এর মধ্যে আমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দেখা যাবে কে কার উপরে গিয়ে গিরি ফলায়, তুই নাকি আমি। তাহলে তো দারুণ মজা হবে। আমরা দুজনে একসাথে হেসে উঠলাম। আমাদের এই হাসিটা যেন আমাদের বদলে যাওয়ার সম্পর্কেরই প্রতিচ্ছবি। যে সম্পর্কের আগে ছিল শুধু শাসন, এখন সেখানে যোগ হয়েছে বন্ধুত্ব। যে সম্পর্কে আগে ছিল শুধু অধিকার বোধ, এখন সেখানে যোগ হয়েছে নির্ভরতা। আমাদের ভালোবাসার গল্পটা এখন এক নতুন সুন্দর মোড়ের দিকে এগোচ্ছে। তবে জানি না সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। গ্রামের বাড়িতে যাওয়ার আগের দিন ফাহিম ও তানিয়ার বেডরুম। ফাহিম ভার্সিটির কাজে বাইরে গেছে। তানিয়া ভ্রমণের জন্য জিনিসপত্র গোছাচ্ছে। সে ফাহিমের পুরনো ট্রাঙ্কটা খুলেছে তার কিছু শীতের কাপড় বের করার জন্য। কাপড় ঘাঁটতে ঘাঁটতে ট্রাঙ্কের একদম নিচে পুরনো বইপত্রের আড়ালে একটা চামড়ার মলাটে বাঁধানো ডায়েরি খুঁজে পাই। ডায়েরি? ফাহিমের? এই ছেলেটা আবার ডায়েরিও লেখে নাকি? অবিশ্বাস্য। আমি তো ভেবেছিলাম ওর মাথায় লেখাপড়া আর গেম ছাড়া আর কিছুই নেই।
কৌতূহলের কাছে তানিয়ার সব নীতিবোধ হেরে যায়। সে জানে অন্যের ডায়েরি পড়াটা ঠিক নয়, কিন্তু ফাহিমের মনের ভিতরে কী চলে তা জানার লোভটা সে সামলাতে পারে না। সে বিছানায় আয়েশ করে বসে এবং কাঁপা কাঁপা হাতে ডায়েরির প্রথম পাতাটা খোলে, যেখানে লেখা তারিখ 15 এপ্রিল 2008। তারিখ 15 এপ্রিল 2008। আজ আমাদের জীবনে সবচেয়ে বেশি খুশির দিন। আজ আমি প্রথমবার তানিয়া আপুকে দেখলাম। নীল রঙের একটা ফ্রক পরেছিল সে, ঠিক যেন আকাশ থেকে নেমে আসা কোনো পরী। মা আমাকে ওর সামনে পরিচয় করে দিল। তানিয়া, এ তোর খালাতো বোন তানিয়া। ও আমার দিকে না তাকিয়েই শুধু নাকটা ফুলছিল, কিন্তু ওর নাক ফোলানো দেখতেই আমার কিছু ভালো লাগছিল। আচ্ছা, পরীরাও কি আমাদের উপর রাগ করে? ডায়েরির লেখাটা পড়ে তানিয়া ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। তার আবছা আবছা মনে পড়ে সেদিনের কথা। তারিখ 21 জুলাই 2010। তোমার রাগে চোখের ওই শাসন লাগে কেন এত ভালো? ইচ্ছে করে করি হাজার পারো, তবু খুঁজি তোমাতেই আলো। আজ আবার তোমার বকা খেলাম, ইচ্ছে করে খেয়েছি। তোমার প্রিয় কাচের চুড়িটা আমি লুকিয়ে রেখেছিলাম। তুমি যখন রেগে গিয়ে আমার কানটা মলে দিলে, আমার একটু ব্যথা লাগেনি জানো, বরং মনে হচ্ছিল তুমি যেন আমার খুব কাছে আছো। তোমার হাতের আলতো ছোঁয়া, তোমার নিঃশ্বাসের গরম বাতাস, সবকিছু আমার কেমন যেন ঘোর লাগিয়ে দেয়। আচ্ছা, এটাকে কি ভালোবাসা বলে? আমি তো এখনো খুব ছোট। ভালোবাসার মানে কি আমি বুঝিও না। এর পরের পাতায় লেখা তারিখ 5 সেপ্টেম্বর 2013। আমার জমানো সব টাকা দিয়ে আজ তোমার জন্য একটা লাল রঙের টিপের পাতা কিনেছিলাম। টিপটা তোমার দরজার নিচে রেখে এসেছিলাম, নাম লিখিনি। আজ বিকেলে যখন দেখলাম তুমি কপালে ঠিক ওই লাল টিপটাই পরেছ, আমার মনে হচ্ছিল আমি যেন পুরো পৃথিবীটা জিতে গেছি। তোমাকে লাল টিপে যা লাগছিল না, মনে হচ্ছিল পূর্ণিমার চাঁদটাও যেন তোমার সৌন্দর্যের কাছে হার মেনে গেছে। তুমি হয়তো কোনোদিনও জানবে না, ওই টিপের প্রতিটি বিন্দুতে লেগে আছে এক কিশোরের না বলা ভালোবাসা, জমাট বাঁধা তার দৃষ্টিতে। তানিয়ার চোখ দুটো ঝাপসা হয়ে আসে। তার মনে পড়ে সে একবার তার দরজার নিচে একটা লাল টিপের পাতা পেয়েছিল। সে ভেবেছিল হয়তো বাতাসে উড়ে এসেছে, কিন্তু তার পিছনে এই মিষ্টির রহস্যটা তো তার অজানাই ছিল। ডায়েরির পরের পাতায় লেখা তারিখ 16 ডিসেম্বর 2017। আজ ভার্সিটিতে তোমাকে শাড়িতে দেখে আমার দম বন্ধ হয়ে আসছিল। সবুজ শাড়িতে তোমাকে ঠিক যেন বাংলাদেশের পতাকার মতো লাগছিল। একই রকম সুন্দর, একই রকম পবিত্র। তোমার বন্ধুরা যখন তোমার ছবি তুলছিল, আমি তখন দূরে দাঁড়িয়ে শুধু তোমাকেই দেখছিলাম। আমার খুব ইচ্ছে করছিল চিৎকার করে সবাইকে বলে দেই, ওই মেয়েটা শুধু আমার, ওকে দেখার অধিকার আর কারণে। কিন্তু আমি পারিনি। আমি যে তোমার সেই পুরনো লাজক ছোট ভাই ফাহিমি রয়ে গেলাম। পরের পাতায় লেখা তাদের বিয়ের কিছুদিন আগের কথা। তারিখ 19 ফেব্রুয়ারি 2022। নানি যখন শেষবারের মতো আমার হাতটা ধরে বললেন, ফাহিম, আমার তানিয়াটাকে দেখিস। ও বাইরে থেকে যতটা কঠিন, ভেতরটা ওর ততটা নরম, ওকে বুঝিস। আমি তখন নানির চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারিনি। আমি কিভাবে বলবো নানি যে তোমার এই নরম মনের নাতনিটাকে আমি সেই 10 বছর বয়স থেকেই বুঝি? আমি কিভাবে বলবো যে ওর প্রতিটা রাগ, প্রতিটি অভিমানের পেছনের কারণটা আমি জানি? বিয়েটা হচ্ছে হয়তো চাপের মুখে, হয়তো শেষ ইচ্ছা পূরণের জন্য। তুমি হয়তো ভাবছো আমি তোমার উপর আরেকটা বোঝা হয়ে চাপলাম, কিন্তু তুমি জানো না তানিয়া, এই বোঝার হয়ে বেড়ানোর জন্যই আমি সারা জীবন অপেক্ষা করেছি। তোমাকে পাওয়ার জন্য আমি যে কোনো শর্তে রাজি ছিলাম। লোকে বলবে আমি আমার সিনিয়র খালাতো বোনকে বিয়ে করেছি, কিন্তু আমি তো জানি আমি আমার পৃথিবীকে বিয়ে করেছি। আমার একটাই ভয়, তুমি কি কোনোদিনও আমার এই ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা আসল ফাহিমকে চিনতে পারবে? তুমি কি আমাকে ভালোবাসবে? ডায়েরিটা পড়া শেষ করে তানিয়া আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তার পৃথিবীটা যেন মুহূর্তেই ওলটপালট হয়ে যায়। ফাহিম, তার সেই শান্ত বোকা ছোট ভাইটা তাকে এত গভীরভাবে, এত নিঃস্বার্থভাবে ভালোবাসে, আর সে কিনা এতদিন তাকে শুধু শাসনই করে গেছে, কষ্টই দিয়ে গেছে। কিছুক্ষণ পর ফাহিম ঘরে প্রবেশ করে। সে দেখে তানিয়া বিছানায় বসে কাঁদছে, তার হাতে সেই পুরনো ডায়েরিটা। তানিয়া, তুমি কাঁদছো কেন? আর আমার ডায়েরিটা তোমার হাতে কেন? তানিয়া কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ায়। সে দৌড়ে এসে ফাহিমকে শক্ত করে জড়িয়ে ধরে। ফাহিম তার এই আকস্মিক
আচরণে হতভম্ব হয়ে যায়। তুমি একটা আস্ত আস্ত সত্যি এত কিছু নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলে, আমাকে একটাবারও বলনি কেন? আমি কি এতটাই খারাপ? আমি কি তোমার ভালোবাসার যোগ্য ছিলাম না? তুমি যোগ্য ছিলে না এমন কথা আমি কোনোদিনও ভাবিনি তানিয়া। আমি শুধু তোমাকে হারানোর ভয় পেতাম। এখন তো আর হারানোর ভয় নেই, এখন তো আমি পুরোপুরি তোমার, আর কোনোদিনও তোমাকে ছেড়ে যাবো না। আমি জানি। ফাহিম, আমি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। ক্ষমা তো আমি তখনই করে দিয়েছি যখন তুমি প্রথমবার আমার কপালে জলপট্টি দিয়েছিলে। এখন আর কোনো পুরনো কথা নয়। তানিয়া আমার বুকে আবার মুখ লোকায়। সে আজ বুঝতে পারে আমার এই বিয়েতে রাজি হওয়ার পেছনে শুধু নানির শেষ ইচ্ছেই ছিল না, ছিল আমার জীবনে এক যুগ ধরে জমানো না বলা গভীর ভালোবাসা। এই সত্যটা জানার পর আমার প্রতি তার ভালোবাসা আর সম্মান যেন 1000 গুণ বেড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় এই ছেলেটাকে সে আর কোনোদিনও কষ্ট পেতে দেবে না। বিকেলের দিকে তারা তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। বরফ গলার শব্দ। তাদের নানার বাড়ি গ্রাম, পুরনো আমলের একটা বিশাল বাড়ি, যার সামনে দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত আর পিছনে শান বাঁধানো পুকুরঘাট। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। ফাহিম পুকুরঘাটে বসে পানিতে পা ডুবিয়ে আছে, তার মুখে এক অনাবিল প্রশান্তি। তানিয়া কোথাও গিয়েছিল, সে ফিরছে না কিনা তা দেখার জন্য সে বারবার পথের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর ফাহিম দেখতে পায় তানিয়া পুকুরঘাটের দিকে আসছে, কিন্তু আজকে তানিয়াকে সে যেন চিনতেই পারছে না। তার পরনে কোনো দামি পোশাক বা জিন্স টপ নয়, আছে একটা হলুদ রঙের সুতি শাড়ি, খোপাই গোজা পুনো ফুল, হাতে কাচের চুড়ি। তার মুখে কোনো মেকআপ নেই, আছে শুধু সূর্যাস্তের নরম আলো। ফাহিম মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ওয়াও, তোমাকে তো একেবারে অন্যরকম লাগছে তানিয়া, ঠিক যেন গ্রাম্য কোনো পরী। তানিয়া ফাহিমের পাশে এসে বসে বলে, তাই বইটা কি তোমার পছন্দ হয়েছে, নাকি শহরের সেই হিটলার বউটাই বেশি ভালো? আমার তো দুটোই পছন্দ, তবে এই বইটাকে একটু বেশি মায়াবী লাগছে। জানো ফাহিম, এই জায়গাটা আমার খুব প্রিয়। ছোটবেলায় যখনই মন খারাপ হতো আমি এখানে এসে একা একা বসে থাকতাম। আমি জানি তুমি যখন এখানে বসে থাকতে আমি তখন ওই দূরের আম গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতাম। তুমি তুমি এটাও জানতে? তোমার ডায়েরিটা তো শুধু তুমিই লিখতে, কিন্তু সেই ডায়েরির প্রতিটা অধ্যায় তো আমার চোখের সামনে লেখা হয়েছে। তোমার কোন জিনিসটা আমি জানি না বলো তো? তানিয়া আর কোনো কথা বলে না, সে ফাহিমের কাঁধে মাথা রাখে। দূর থেকে ভেসে আসছে মাগরিবের আজানের সুর। চারদিকে এক অদ্ভুত শান্ত পবিত্র পরিবেশ। সেদিন রাতে তাদের জন্য বরাদ্দ করা পুরনো আমলের ঘরটা, খাটের উপর মশারি খাটানো, বাইরে ঝিঝি পোকার ডাক আর জোনাকির আনাগোনা। তানিয়া সারাটা ঘর মোমবাতি আর মাটির প্রদীপে সাজিয়েছে। ফাহিম যখন ঘরে প্রবেশ করে সে এই দৃশ্য দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। সে দেখে তানিয়া তার জন্য অপেক্ষা করছে। তার পরনে সেই হলুদ শাড়ি, ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে। এসব কি তানিয়া? তানিয়া ধীরে ধীরে ফাহিমের দিকে এগিয়ে এসে বলে, আজ আমাদের আবার বাসরাত ফাহিম। বাসর রাত? হ্যাঁ, সেদিনের রাতটা তো ছিল আমার জেদের, আমার অধিকার প্রতিষ্ঠার, কিন্তু আজকের রাতটা হবে শুধু ভালোবাসা, শুধু অসমপরণের। আজ আমি তোমাকে কিছু বলতে চাই। তানিয়া ফাহিমের হাতটা ধরে তাকে খাটের উপর বসায়। সে নিজে তার পায়ের কাছে মেঝেতে বসে। তানিয়া, তুমি নিচে বসো কেন? ওঠো। না, আজ আমাকে এখানেই বসতে দাও। আজ আমি তোমার সিনিয়র খালাতো বোন নই, তোমার বদমেজাজি বউ নই। আজ আমি শুধু একজন প্রেমিকা, যে তার ভালোবাসার মানুষটার কাছে তার মনের কথা বলতে এসেছে। তানিয়া ফাহিমের হাতটা নিজের চোখের উপর চেপে ধরে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। আমি 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 তোমাকে ভালোবাসি ফাহিম, শুধু আজ থেকে নয়, হয়তো সেই ছোটবেলা থেকেই। কিন্তু আমি আমার জেদের কারণে, আমার অহংকারের কারণে সেই সত্যিটা কখনো বুঝতেই পারিনি, বা হয়তো বুঝতে চাইনি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক। আমাকে ক্ষমা করে দেবে তুমি? ফাহিমের জন্য এই মুহূর্তটা ছিল তার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত, সবচেয়ে মূল্যবান মুহূর্ত। সে নিচে বসে তানিয়াকে নিজের বুকে টেনে নেয়। আমি তো তোমাকে কোনোদিনও দোষ দিইনি তানিয়া, আমি তো শুধু তোমার ভালোবাসার জন্যই অপেক্ষা করেছিলাম। আর
অপেক্ষা করতে হবে না। আজ থেকে আমার সবটুকু ভালোবাসা, আমার সবটুকু অধিকার, আমার শরীর, মন, আত্মা সব কিছু শুধু তোমার। তুমি আমাকে গ্রহণ করবে ফাহিম? ফাহিম কোনো উত্তর না দিয়ে তানিয়ার মুখের উপর ঝুঁকে পড়ে। মোমবাতির কাপা কাপা আলোয় দুটো ছায়া এক হয়ে যায়। তাদের এই মিলন ছিল ভালোবাসার, বিশ্বাসের আর অপেক্ষার চূড়ান্ত বিজয়। পরদিন সকালে ধান ক্ষেতের পাশের আলপথ ধরে হাঁটছে ফাহিম আর তানিয়া। ভোরে সূর্য উঠছে, তানিয়ার ভেজা চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে। সে শাড়ির আঁচলটা মাথায় দিয়ে রেখেছে, ফাহিমের হাতটা সে শক্ত করে ধরে আছে। আচ্ছা ফাহিম, এখন তো তুমি আমার ভালোবাসার কথা জেনেই গেছো, তার মানে কি এই যে আমি আর তোমার উপরে শাসন করতে পারবো না? সেটা না করলে কি তুমি থাকতে পারবে? একদম না। শোন, আজ থেকে নতুন নিয়ম। আবার নতুন নিয়ম? হ্যাঁ, এখন থেকে কিন্তু শাসনটা আমিই করব, তবে সেটা হবে ভালোবাসার শাসন। আমি যখন বকা দেব তুমি বুঝবে আমি তোমার কেয়ার করছি। আমি যখন হুকুম করব তুমি বুঝবে আমি তোমার কাছে আবদার করছি। আর আমি যখন তোমাকে মারবো। মারবে মানে? তানিয়া ফাহিমের গালে আলতো করে একটা চুমু খেয়ে বলে, তখন বুঝবে আমি তোমাকে খুব খুব বেশি ভালোবাসি। রাজি? তোমার ভালোবাসার শাসনে আমি সারা জীবন থাকতে রাজি। আমার সিনিয়র বদমেজে যে খালাতো বোন যখন রোমান্টিক বউ,